আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আজকে অনুধ্যান পর্ব 50। এই 50তম পর্বে আজকের যে বিষয়, সেই বিষয়ের বস্তু হলো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই কি ইষ্টকর্মী। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইষ্টমুখী এবং যে জীবন ভিত্তিক যে সমস্ত প্রশ্নের আমরা সম্মুখীন হয়ে থাকি তাই নিয়ে আমরা মনন করব এবং সেই বিষয়ে আপনাদেরও মতামত আমরা জানতে চাই মাস্টার উইদিন বেঙ্গলির কমেন্ট সেকশনের মাধ্যমে। আজকের এই মাস্টার উইদিন পর্বটি আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন মাস্টার উইদিন বেঙ্গলির অফিসিয়াল ফেসবুক চ্যানেল থেকে ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশ সময় রাত্রি 8টায়। এটি পরবর্তী রেকর্ডেড ভার্সন মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে আপনারা পেতে পারেন। তাই প্রত্যেকের মাধ্যমে যুক্ত হন এবং শেয়ারের মাধ্যমে যুক্ত করবেন। আজকে আমার সাথে নৈহাটি থেকে আমার এক সহকর্মী, সহযোদ্ধা এবং আমার প্রিয় ভাই সৌভিক ঘোষ যুক্ত হয়েছে। তাকে মাস্টার উইদিনের পক্ষ থেকে এবং যারা দর্শক সাধারণ দেখছেন প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক জয়গুরু জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন জয়গুরু, যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন প্রত্যেকে মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। তাই আজকের যে বিষয়, সে বিষয় সম্পর্কে যে টপিক যখন শুনলাম, বিষয়টি খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং এটা অর্কপ্রভর কাছ থেকে শুনতে আরো বেশি ইন্টারেস্টিং লেগেছিল যখন মেসেজের মাধ্যমে জানাচ্ছিলেন যে এই টপিকটাই তো ছিল। তো বিষয়টি ইন্টারেস্টিং, তাই বিষয়ে আমিও শুনতে চাই, জানতে চাই এবং আপনারাও আপনাদের যে মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। মাস্টার উইদিন বেঙ্গলি কমেন্ট সেকশন আপনাদের জন্য আজকের অনুষ্ঠানটির পর্বের বিষয় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই কি ইষ্টকর্মী। এই বিষয়ে আপনাদের যে মতামত, আপনাদের যে জিজ্ঞাসা এবং আপনাদের মনের মধ্যে যা বা আপনাদের পরিবেশের মধ্যে যা প্রশ্ন, যে জিজ্ঞাসা বিষয় উঠে আসে, সেগুলি অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আমরাও আমাদের মধ্যে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলি সম্পর্কিত আমাদের বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো এবং অবশ্যই আমার সাথে সৌভিক ভাইয়ের কাছ থেকে সে বিষয়ে শুনবো এবং জানবো। তো জয় গুরু। তো সবার আগে একটু কনটেক্সটটা যদি জেনে নিতাম যে কি কেন এই প্রসঙ্গ হঠাৎ উঠে আসলো, তাই আমারও সুবিধা এবং সবার যারা আছেন তাদেরও সুবিধা হবে। তো এই বিষয়টা বেশিরভাগ সময় আমরা আমাদের বিভিন্ন পরিবেশে এই প্রশ্নের সম্মুখীন হই বা বিভিন্ন জায়গাতে এই কথাটি প্রায় প্রচলিত হয় এবং আমাদের কাছেও প্রায় আসে যে
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ব্যাপারটি, এটি একটি যদি প্রচলিত ওয়ার্ড ধরা হয়, যে শব্দটির অর্থ সাধারণত ব্যবহার করা হয় যে যারা পরিবেশের মধ্যে নিজেদের বাড়িতে থাকছে, খাওয়া দাওয়া করছে এবং বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, বাড়ির পরিবেশে কি হচ্ছে সেই নিয়ে চিন্তা করে না, এইরকম অর্থে ব্যবহার করেন। তো সেই সম্মুখীন আমরাও হয়ে থাকি বা আমাদেরকেও বিভিন্ন ভাবে করা হয়। সেক্ষেত্রে তাই এই কনটেক্সটটা হচ্ছে এইভাবেই, যে এটা কিভাবে হওয়া উচিত এবং এক্ষেত্রে কি কি করণীয় এবং এটার আসল উদ্দেশ্যই কি, এবং বড় মানে বড় যে প্রশ্ন, সত্যি কি বনের মোষ তাড়ানো অর্থটা আমাদের অর্থে প্রযোজ্য, এবং বনের মোষ তাড়ানোর ব্যাপারটাই কি ইষ্টকর্মের সাথে যুক্ত কি, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের বিষয়। তো এই বিষয়ের শুরুতে ইন্টারেস্টিং যে পার্ট যেটা তুমি বলছিলে, তোমার কাছেই বিষয়টিতে জানতে চাই। প্রায় প্রত্যেক সময়ই এই কথাগুলোর মধ্যে আসে এই কনটেক্সটটা, যে তোমাদের বাড়ির মধ্যে কি এই বিষয়গুলো ঠিকভাবে হয়ে উঠেছে, অর্থাৎ ইষ্টকেন্দ্রিক কাজ কি তোমার বাড়ির মধ্যে চলছে, এই বিষয়টা প্রায় বিভিন্ন মানুষের মাধ্যমে উঠে আসে এবং অবশ্যই জিজ্ঞাসা কি। প্রশ্নটা একটু নেটওয়ার্কে হচ্ছে, শোনা যাচ্ছে না, তবে মোটামুটি বুঝতে পারছি যে ব্যাপারটা উঠে আসছে। প্রশ্নটা আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো, যাই হোক, কৌশিকদা কোনো কারণে নেটওয়ার্কের ইস্যুর জন্য আটকে গেছেন। প্রশ্নটা আরো রূঢ়ভাবে করা যেত। হ্যাঁ কৌশিকদা, মাঝে আটকে গেছিলে, প্রশ্নটা আরো আটকে রূঢ়ভাবে গেছিলাম। করা যেত। হ্যাঁ, সেটা যে যখন আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শর বাণী নিয়ে, তার মেসেজ নিয়ে, ঠাকুর এই যে যীশু খ্রিস্ট বলেছিলেন, গো ইয়ে টেল মাই গসপেল টু অল, চাও তোমরা আমার গসপেল সারা পৃথিবীর দরবারে পৌঁছে দাও। তেমন আমরা যখন ঠাকুরের মেসেজ নিয়ে যাই, বা যেই যাক, হয়তো এই প্রশ্নটা এইভাবে সম্মুখীন হতে হয়, বড় বড় কথা বলছো, তোমার বাড়িতে সব ঠিক আছে তো? ওহো, ফোন আসছে আবার। বড় বড় কথা বলছো, তোমার বাড়িতে সব ঠিক আছে তো? তুমি ঠাকুরের ঠাকুরের নীতিবিধি মেনে তোমাদের কি লাভ হয়েছে ইত্যাদি। প্রশ্নটা সত্যি, তবে আমরা সবাই কিভাবে এই প্রশ্নটার সাথে ডিল করি, হ্যাঁ, সেটা সেটা একটা খুব বড় বিষয়। কথাটা দুটো দুটো ক্ষেপে আমি আনসার দিতে চাই। হ্যাঁ, ঠাকুরকে প্রার্থনা করি যে আমার মাধ্যমে যেন তিনিই বলিয়ে নেন, তার ইচ্ছাই পূর্ণ হোক আমাদের মধ্যে দিয়ে, তিনিই বলিয়ে নেন। আমার মনে আছে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গ 17 খণ্ডে এক জায়গায় বলেছিলেন যে তার কাজ নির্দ্বিধায়, হ্যাঁ, মেষের মতো, ঘুঘুর মতো ছলনাশূন্য হয়ে মেষের মতো সরীসৃপদের মধ্যে পাঠাচ্ছি। এই যে ঠাকুর বলেছেন কথাটা, যখন তিনি বলেছে তার প্রতি বিশ্বাস রেখে বলে যাও অবিকৃতভাবে, যখন যা বলার আপনিই চলে আসবে, কারণ তুমি কথক নাও, যা বিষয় বলার তা আপনিই মুখে চলে আসবে, কারণ তুমি কথক নও, এটা তোমাদের অন্তরের অন্তরস্থ পরম পিতারই প্রেরণা, যা ভাষায় উপচে তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই দিন তার দেওয়া প্রমিস যেন আজকে বাস্তবে ফুটতে দেখি, তার কথা আমি বলতে পারি, তিনি বলুক আমাদের যন্ত্র হিসাবে। যাই হোক, ব্যাপার হচ্ছে এটাকে দুটো দিকে দেখতে হবে আমাকে। প্রথম দিক হচ্ছে যে সত্যিই তো আমি যদি একটা সেন্ট লাগাই, একটা সুন্দর সুগন্ধ সেন্ট লাগাই, যেখানে আমি সব থেকে বেশি থাকবো, সেখানেই তো আমার গন্ধটার প্রভাব সব থেকে বেশি হবে, এটা ঠিক। কিন্তু তাই এই জায়গাটা মানতে হবে যে আমি যদি সব দুনিয়ায় যাজন করে বেড়াই, দুনিয়া শুদ্ধ সবাইকে সেই কথা বলে বেড়াই, সব এইসব বড় বড় এইসব কথা বলে বেড়াই, অথচ আমি আমার বাড়ির লোককে, মানুষকে সেই সুন্দর জিনিসটার থেকে বঞ্চিত করি, তাহলে এটা একটা ঘোর পাপ। কিন্তু এর সাথে এটাও আমার মনে হয় আমাদের ভাবা দরকার যে
তার মানেই যে এটা সবসময় কাজ করবে এটাও আশা করা ভুল, কারণ এটা একটা ট্রিটমেন্ট, আর আমরা সবাই সমানভাবে রুগী। এই প্রশ্নটা এমন হলো, যে একজন ডাক্তার বাড়ি বাড়ি ট্রিটমেন্ট করে বেড়াচ্ছে, সে ডাক্তারকে জিজ্ঞেস করা হলো যে তোমার বাড়িতে কি অসুস্থ কেউ হয় না, বা তোমার বাড়িতে কি কেউ কোনোদিন মরেনি? এটা তো বোকা বোকা প্রশ্ন। এটাই তো জীবনের একটা স্টাইল, যে আমাদের জীবনকে যদি যেরম আছে সেরম ভাবে ছেড়ে রাখা হয়, অটোমেটিক এরা মরণ পানে ধাবে। দুর্দশা, আপনিই আমরা সবাই দুর্দশাগ্রস্ত হয়ে যাব। দুর্দশার সাথে যাতে ব্যাটেল করতে হয়, তার জন্য কিছু সমাধান ঋষিরা খুঁজে বার করেছেন। আর ঋষি প্রণোদিত সেই বাণী, ঋষির পুত্র, ঋষির শিষ্যদের মাধ্যমে যারা সেগুলো পালন করে অ্যাপ্লাই করে নিজে কিছু পেয়েছেন, বা পাওয়া পরে হোক, সেই ঋষিকে ভালোবেসে ফেলেছেন মানেই কিছু পেয়েছে, কিছু অনুভূত হয়েছে। সে উদাত্ত কণ্ঠে, যদি নিজস্ব কোনো ক্ষুদ্র স্বার্থ বিনা, সে যদি উদাত্ত কণ্ঠে সেটা বলে বেড়ায়, মানুষকে বিতরণ করে বেড়ায়, এবং যথাসাধ্য নিজের বাড়িতেও সেটা বিতরণ করে বেড়ায়, এটাই তো তার দেবত্ব। এবং এই অনুযায়ী সে সেটা করে যায়, করে তাতে যতটুক হয় ততটুক মঙ্গল। ইট ডাজ নট নেসেসারিলি মিন ওতে তার বাড়ির লোক অমর হয়ে যাবে। আমার এরকম পরিচিত ডাক্তার বন্ধু আছে যে অসম্ভব ভালো চিকিৎসক, সে দারুণ ট্রিটমেন্ট করে। হ্যাঁ, সে ট্রিটমেন্ট করতে করতে বহু মানুষকে মরার মুখ থেকে বাঁচিয়ে এনেছে। সে আরজি করেরই ডাক্তার ছিল। কিন্তু তার বাড়িতে একবার তারই একজন আত্মীয় ওই রকম অবস্থায় পড়ে যায়, পড়ে গিয়ে সে তাকে বাঁচাতে পারে না। এর জন্য কি তাকে আমরা গালাগাল দেব? সে কি ট্রিটমেন্ট ঠিক করেনি বা কিছু? তা না, তার রোগের সিভিয়ারিটিটা ওরকম ছিল, যেটার থেকে উপায় বের করা যায়নি। তাই সবসময় ব্যাপারটা তুলনা করে কিন্তু এক জায়গায় আসা যায় না। যদি এরকমই হতো, তাহলে সব থেকে বেশি তো ভগবান জন্মাতো পুরুষোত্তমের পরিবারে। পুরুষোত্তমের পরিবারে সবাই ভগবান হয়ে যেত। তাহলে শ্রীকৃষ্ণের ছেলে ভগবান ছিল, বুদ্ধদেবের ছেলে রাহুল ভগবান ছিলেন। তা তো হয় না। তাতে কি তার মানে কি পুরুষোত্তমের খামতি থাকে? তা তো না। ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আর একটা কথা, যখন বলা হয় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই শব্দটা অনেকটা এখানে খাটে না। হ্যাঁ, তথাকথিত ওয়েতে খাটতে পারে, কিন্তু যারা শ্রী ঠাকুরের আইডিওলজি, শ্রী ঠাকুর এই ওয়ার্ডটা ইউজ করেছেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কথাটা অনেকবার ইউজ করেছেন, 10-12 বার তো করেইছেন, অন্তত অ্যাভেলেবেল লিটারেচারে। তে এইখানে এটা এই জন্য আমি বলবো খাটে না, বা যেরকম ভাবে আপনারা ভাবেন সেইভাবে খাটে না। কারণ আমাদের লাইফস্টাইল এরকম ভাবেই তৈরি, যার লাইফ যত বড় তার ঘর তত বড়। এখন বলবেন এগুলো জ্ঞানের কথা, নিজের বাড়িতে ঠিক নেই, অন্যের বাড়ি ঠিক, সব বুঝতে পারছি, এটা পেইনফুল। ইভেন অ্যাজ আই এম স্পিকিং, আরো পেইনফুল। অ্যাজ আই এম স্পিকিং, এই মুহূর্তে আমি কিছু সমস্যার মধ্যেও আছি। এই মুহূর্তে আমাদের বাড়িতেও কিছু সমস্যা আছে, আমাদের পারিবারিক ওয়েতে সমস্যা আছে। কিন্তু আমাদের দেখেন, কৌশিকদার বাড়িতেও কিছু সমস্যা আছে, অর্কদার বাড়িতেও সমস্যা আছে। অর্কদা পাশের ঘরে বুক ফেয়ারের বই সামলাচ্ছে আর বইয়ের কাজ করছে, এই ঘরে বসে আমি এই করছি, আমার কিছুদিন পর পরীক্ষাও আছে। কৌশিকদারও অনেক সমস্যা আছে, কৌশিকদা এরকম অবস্থায় বাড়িতেও নেই, একটা স্কুলে আছে। ওখান থেকে দেখো ঠাকুরের কাছে কি পাচ্ছি আমরা, না আমরা চ্যানেল থেকে টাকা পাচ্ছি, না আমরা কোনো রকম কিছু, ওইসব হচ্ছে, এটা অন্যরকম জিনিস। আমরা যেটা পাচ্ছি আমরা জানি। তাই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এখানে একটা কথা বলতে হয়, আমাদের ভারতীয় আর্য কৃষ্টিতে জীবনটাকে এইভাবে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য যখন ঋষির আন্ডারে থেকে সারা একটা প্র্যাকটিসের মধ্যে একটা লেভেল অফ সলিডিফাইং নেচারে পৌঁছানো, একটা পর্যায়ে উপনীত হওয়া, তখন উপনয়ন হয়। তারপরে আসে বানপ্রস্থ, এই গার্হস্থ মানে ওই ব্রহ্মচর্য পাশ করে বলে
ব্রহ্মচরণশীল হয় বলে সে যোগ্য ঘর করার। তাহলে আজকে আমরা যে এত মানুষ ঘর করছি, সেই ঘর করার মূল বেসিক সেলফ কন্ট্রোল ছাড়াই ঘর করছি, ওর জন্য যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে। আপনারা যদি 90% প্রবলেম দেখেন, 99% প্রবলেম যদি দেখেন, ঝামেলা কোনো ওই যে আকস্মাত অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ মরে গেল, হ্যাঁ, তারপরে এই ধরনের ঝামেলা কম হয়। কিন্তু আমাদের ঝামেলা কেমন হয়? শাশুড়ি ননদ মিলে বউকে নিয়ে নিন্দা করছে, বউ এসে শুনে নিল। হয়তো বাবার সম্পত্তি আছে, দুই ছেলের মধ্যে মারাপিট লেগে গেল। তাহলে আমাদের ঝামেলা অন্যরকম। সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বিয়ে ঠিয়ে সব ঠিক আছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একটা হয়ে গেল। এই সমস্যাগুলো যেন ডেকে আনায়, এগুলো কিন্তু বাইরে থেকে উল্কাপাত হওয়ার মতো সমস্যা না। এই সমস্যাটা চারিত্রিক সমস্যা, ব্যক্তিত্বের সমস্যা, ঘুরিয়ে বলতে গেলে মনের সমস্যা। শারীর মানুষ একটা এমন প্রবলেম হয়ে আছে, একটা এমন জটলা পেকে। ধৃতি সুন্দর দাস ভাই প্রশ্ন করেছেন, আমি ওগুলোর পরে আসছি, আমরা এফএকিউ লাস্টে নেব, ওটা অন্য প্রসঙ্গ, ঠিক আছে? আচ্ছা, তা এই যে ঝামেলাগুলোর মধ্যে আমরা এই যে প্রবলেমগুলো আসছে, এই প্রবলেমগুলো কিন্তু বাইরে থেকে আসছে না, আমাদেরই প্রবলেম। এটা কেন হচ্ছে? আমরা যে ব্রহ্মচর্য পাশ করে গার্হস্থ্যতে ঢোকার কথা ছিল, ওই ব্রহ্মচর্য পাশ আমরা করি না। পাশ দূরে থাক, স্কুলেই ঢুকি না। ব্রহ্মচরণ মানে বৃদ্ধির চলনে চলা, জীবন বৃদ্ধির চলনে চলার সেই দীক্ষায় আমরা দীক্ষিত হই না, সেই ট্রেনিং পাশ করি না, তাই জন্য আমাদের এত সমস্যা হয়। এইবার তখন আমরা গার্হস্থ্যে ঢুকি, গার্হস্থ্য আশ্রম যেখানে আমরা ঘর করি ইত্যাদি ইত্যাদি। এই ঘর করার পরে একটা ব্যাপার আছে, বানপ্রস্থ। বানপ্রস্থ মানে বনে প্রস্থান করা। এটার মানে এখন তো বন জঙ্গল ওরকম নেই, বনে প্রস্থান বলতে আরেকটু বড় সোসাইটির পার্ট হয়ে যাওয়া। আমরা যখন কোনো চাকরিতে ঢুকি, কোনো সেবামূলক কাজ করি, যাই করি, আমরা কোনো না কোনোভাবে আমাদের ইন্টারাকশনটার সারাউন্ডিংটাকে একটু বড় করি। আমাদের সবার মধ্যে একটা ইনহেরেন্ট স্পৃহা আছে বৃদ্ধি পাওয়ার। আমরা চাই আজকে লাখপতি হলে আমরা চাই কোটিপতি হতে, আমরা কোটিপতি হলে আরো বেশি টাকা ইনকাম করতে চাই। এই যে একটা স্পৃহা আছে, এটা শুধু টাকার দিকে না, এটা সব দিকে, এটা উপভোগের দিকে। যাদের কাছে টাকা আছে, সে টাকা কতটুক সেই উপভোগ করে। আম্বানির কত টাকা, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কতটা উপভোগ করেছে নিজের টাকার, নিজের টোটাল ধন সম্পত্তি হয়তো 1%ও নেই। ওই মনে একটা শান্তি আছে যে আমার এত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে। তাহলে দেখা যাচ্ছে ওই আমি কতটা উপভোগ করতে পারছি, ওই উপভোগের লেভেলটা আমরা বাড়াতে চাই। এই থেকে আসে বানপ্রস্থ, বানপ্রস্থ থেকে আসে সন্ন্যাস। সন্ন্যাসটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন একটা রাখালির পর্যায়ে চলে যায়। রাখালি এমন রাখালি, রাখালি যেমন গরু চড়ায়, ওরকম গরু চড়ানোর মতো তারা মানুষ চালায়। কারণ এবং এই পুরো জিনিসটা সেবামূলক কাজ বা ওই ধরনের ভাবে সেটা দেখা হয় না, হয়ে যায় আমাদের কনসাসনেস, আমাদের চেতনা। যাদের একটু ম্যাচিওর্ড হয়েছে, ম্যাচিওর্ড হতে হতে একটা জিনিস বুঝতে পারে যে আমি যেটাকে আমি বলে বলি, এই যে আরজি করে এরকম একটা অদ্ভুত কাণ্ড হলো, এরকম জঘন্য কাণ্ড হলো, এত ছেলে মেয়ে সবাই রাস্তায় নেমে পড়েছিল আন্দোলন করতে, কেন? টাকা পাবে বলে? কিসের জন্য? এটাকে দুটো দিক দিয়ে দেখা যায়। একটা হচ্ছে জাস্টিস নষ্ট হয়ে যাচ্ছে, দেশ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এরকম একটা দেখার রকম আছে। আরেকটা এর আড়ালে একটা মেসেজ আছে, আমারও মেয়ে যখন ওই পরিস্থিতিতে পড়বে তার সাথেও সেম হবে। তাহলে এই যে সো কল্ড মোরালিটি, এই যে সো কল্ড গুডনেস, এই যে সো কল্ড সোসাইটির সেবা, এগুলো শুনতে ভাল লাগছে, কিন্তু মূলত এটা কি? মূলত এটা আমারই একটা এক্সপ্যানশন, আমারই বেঁচে থাকার দায়, আবার আমারই এক্সপ্যানশন। আমরা অন্তরের কোথাও না কোথাও জানি প্রত্যেকে মিলে আমরা একটা, আর এই প্রত্যেকে মিলে একটা বলে আমরা একজন আরেকজনের জন্য না করে পারি না। এইটা গেল একটা ম্যাচিওর লেভেলের আনসার, যেটা অবশ্যই আমাদের সবার মাথায় ঢুকবে না, আমারও হয়তো ঢুকবে কতটুকু সন্দেহ আছে। আর আমার খুব ভালো লাগে যখন এইসব বিষয় প্রসঙ্গ তখন বলা, যখন বক্তা নিজে সেই পরিস্থিতিতে আছে।
প্রবলেমে থাকার সময় সে ব্রহ্ম কথা বলছে নাকি প্রবলেমে থাকাকালীন সে কতটা নিজের জায়গায় ফার্ম, সেটা দেখার একটা সুন্দর উপায়। শ্রী ঠাকুরকে ভালোবাসার একটা মজা হচ্ছে, যে শ্রী ঠাকুরকে ভালোবাসে, যে ঠাকুরের কাজে মত্ত, সে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করে নিতে পারে, অন্তত চেষ্টায় থাকে। সে তার নেগেটিভ দিনটাকেও একটা এক্সাম্পল তুলে, ওই যে আজকে সেদিন সাইকেল চালাতে চালাতে আজকে আসছি ভাবছি, মনে পড়ছে ঠাকুর সত্যানুসরণে বলতেন যে বিপাকে, যে প্রবলেমে আমি পড়েছি বা সোসাইটিতে কেউ পড়েছে, আর যেন কাউকে এই সমস্যায় না পড়তে হয় তার উপায় চিন্তা করা। এটা হচ্ছে সাহসীর লক্ষ্য। আর এই সাহসী হচ্ছে ধর্ম আন্দোলনের বার্তিক। শ্রী ঠাকুরের একটা আলোচনায় আসি। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে, একটা কথা হচ্ছিল, শরৎদা এই আধ্যাত্ম চেতনা এসব নিয়ে কথা তুলছিলেন। শ্রী ঠাকুর বলছেন, আধ্যাত্ম চেতনা মানে জৈবিক সংস্থিতিকে অধিকার করে যে আত্মিক চেতনা ক্রিয়া করে তাই। এই করতে 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 অনেক কথা চলে ঠাকুর লাস্টে বললেন, যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ জীবনযাপন করে তারা পরিবেশের স্বার্থে স্বার্থান্বিত হয়ই এবং ধর্মদানই হয় তাদের প্রধান কাজ। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তাদের হয় স্বভাবগত প্রকৃতি। এই নিয়ে গল্প চলতে চলতে শ্রী ঠাকুর ব্যানার্জিদাকে বললেন, সেলফলেস ওয়ার্কার জোগাড় করো যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ভালোবাসে। প্রদেশের পর প্রদেশে কর্মী ও কাগজ ঠিক করা লাগে, শ্রমণের দল সর্বত্র ছড়িয়ে দিতে হয়। তারা নিজেরা তপস্যা করবে, মুখে বলবে, সাধারণের মধ্যে কাজ করবে, তাদের সংগঠিত করে তুলবে। এই সব একযোগে চলতে হবে। যেমন করে যা করার তেমন করে তা না করলে হয় না। একদল চাই বই লেখার জন্য, যারা যাত্রা, সিনেমা, থিয়েটার ইত্যাদির জন্য নতুন ধরনের নাটক লিখবে, যার ভিতর দিয়ে ভাবধারাগুলি তাড়াতাড়ি লোকের মধ্যে চালিয়ে যায়। এই যে ব্যাপারটা, এটার সবাই বুঝতে পারবে না। আজকেও এতজন আমরা দেখছি, অজস্র বাঙালি মায়েদের বোঝাতে পারবেন না আর্মিতে চাকরি কেন দরকার। তারা বলবেন, আমার মাই বলেছে যে বনে তো কি সবজি বিক্রি করতে হলো, আর্মিতে যাবি না। আমি একবার আর্মিতে যেতে চেয়েছিলাম। আর্মি মানে কি একদম ফ্রন্ট লাইনার, সামনে সবার, একদম সামনে গুলি চালাবো। বলে সবজি বিক্রি করবি তাও হলো আর্মি। তাহলে ব্যাপারটা কি? তার মানে কি সে বুঝি না আমরা, আমার মায়েরা আমরা বুঝি না যে আর্মিতে যাওয়ার দরকার? সবাই জানে আর্মি দরকার, কিন্তু কেউ চায় না আর্মি থাকুক। এটা আমাদের ভিতরকার একটা কোথাও লুকিয়ে থাকা দুর্বলতা। এবং যারা এতে দেখা যায় পরিস্থিতিতে এই ধর্ম সবাই একটা এত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে আর্মির অভাব হবে না কখনো। যারা আজীবন ক্ষাত্রবীর্য নিয়ে নিজের পুরন পোষণ পরিবর্ধন করে এসেছে, তাদের একটা নেচারই আছে, তাদের মধ্যে একটা কৃষ্টি আছে, যে কৃষ্টিটা তাদের ঘরের বড় ছেলেকে যুদ্ধে পাঠায়। পাঞ্জাবিদের দেখো, গোর্খাদের দেখো, পাঠাবেই। আর তাদের জন্য কিন্তু আমরা অনেক উপকৃত। না হলে যদি ওরকম অত অ্যামাউন্ট অফ সোলজার্স না পাওয়া যেত, তাহলে কিন্তু এত টাকা দিতে হতো, এত ইন্ধন দিতে হতো সোলজার বানানোর জন্য, আমরা ভেবেও কুল করতে পারতাম না। আর্মিতে যেতে বাজে লাগে, ঠিক আছে, আর্মিদের অপমান করো না। তেমনি যারা ধর্মের কৃষ্টি, ধর্মের ধ্বজা হাতে নিয়ে রেখেছে, অবশ্যই তার বহু সংখ্যক মেজরিটি অপভ্রংশ হয়ে গেছে, মেজরিটি বিকৃত হয়ে গেছে। কিন্তু তাই বলে এই ধর্ম যাজকদের এই পবিত্র পজিশনের লাঞ্ছনা লাগিও না। ধর্মযাজকদের পজিশন কত গুরুত্বপূর্ণ সেটাই লাঞ্ছনা লাগিও না। এটা তাকে বলবো যার এই প্রশ্ন। সে বুঝলে বুঝবে, সে কিছুদিন পরে বুঝবে। তার মানে কি বন্ধ হয়ে যাবে? তাও বন্ধ হবে না। আজকে কিছুক্ষণ আগে আমি আজকে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো আজকে চান করলাম, এই কিছুক্ষণ আগে স্নান করলাম, করে প্রার্থনা করলাম। স্নান করতে করতে সেই মনে পড়ছিল সেই সময় কতদিন আগে, হ্যাঁ বহুদিন আগে
ওই তখন 32-33 খ্রিস্টাব্দ হবে হয়তো। হ্যাঁ, তখন এই ডেট সিস্টেমও ছিল না, আজকে যে ডেট সিস্টেমে চলছে এডি বিসি এসব ছিল না। তখন একটা অন্যরকম একটা ডেট ছিল। তখন পলকে সবাই মুখে মুখে পলের কথা উঠতো, সবাই ভিতরে ভিতরে জানে এই পল কিন্তু যীশুখ্রিস্টের অতটা সঙ্গ করেননি, তবু সে যীশুখ্রিস্টর সঙ্গে ওই যাজনে ওর মধ্যে থেকে থেকে একটা এমন ব্যক্তিত্ববান মানুষ হয়ে গেছিল, সবাই ভয় পেত আর শ্রদ্ধা করত। তখন সিজার মারা গেছে বোধহয়, মনে নেই, তবে সবাই সিজার করতেন, মানে আমি পড়েছিলাম কোথাও, সিজার করতেন, করতেন। আর তখন নিরো বলে একটা রাজা ছিল, নিরোর ভয়ে, নিরোর উৎপাতে সবাই খুব মানে চেপে থাকতো। পলকে অনেক চেষ্টা করা হলো থামানোর, সে হাজার হাজার মাইল হেঁটে যাজন করে, ওর নিজের তো কোনো ফ্যামিলি গড়বড় হয়ে গেল পুরো, যেটা ঠিক না। অবশ্যই ওটা একটা ছেলে ছিল যার নাম টিমথি ছিল, ওনার বাড়িতে অনেক সমস্যা হয়েছিল, দুনিয়াকে যাজন করতে পেরেছে, বাড়িতে যাজন করতে পারেনি। কিন্তু পল জীবনের শেষ চিঠিটা কিন্তু নিজের ছেলে টিমথিকে লিখেছিল। আমরা যখন তখনকার লোকজন যারা ছিলেন, আমরা ঠাকুরের কাজ করছি, আমরাও বলতে পারি ঠাকুরের কাজ ছিলেন, তাদের মধ্যে একজন ছিল, সব গুলিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো যাই হোক, লুক আপনারা নিউ টেস্টামেন্টে দেখতে পাবেন, লিউক বলে আছে। লিউক সেখানে গিয়ে খুব কষ্ট করে, লিউকের যেহেতু গ্রিক অরিজিন, ওর বাবা দিক থেকে গ্রিক ছিল, তো গ্রিক হয়ে ওখানে জেলে ঢুকে, ওভাবেই ডাক্তার ছিল, ডাক্তার গিয়ে ওর ট্রিটমেন্ট করার নাম করে ওখান থেকে অনেক যাজনের কথা লিখে আসতো। হ্যাঁ, লিউকের কাছে দাদুর বয়সী পলের কাছে যেত, পল বলতো আপনি, তখন পল আর যাজন করতে পারতো না, ওকে জেলে বন্দি করে দিয়েছে। লুকিয়ে গিয়ে ওখান থেকে নিয়ে ও বেরিয়ে, আর চতুর্দিকে নিরোর লোকজন গার্ড দিচ্ছে, পেলেই মেরে ফেলে দেবে। কোন রকম পলের যেহেতু, এই লিউকের যেহেতু একটা এথনিসিটি ছিল গ্রিকের, গিয়ে একটা জায়গায় পৌঁছাতো, সেখানে অজস্র না, মানে অজস্র বাঘ, সিংহ টিংহ এইসব একটা জঙ্গল টাইপের ঘেরা, তার দুটো পাড়া পেরিয়ে, হ্যাঁ, তার মধ্যে একটা পাড়া নিয়মিত জ্বালিয়ে দেওয়া হতো, ইত্যাদি ঝামেলা ছিল। তার ভিতরে একটা ছোট্ট একটা বস্তির মতো জায়গায় কিছু লোক থাকতো, তারা যীশুখ্রিস্টর সেই অবিকৃত ধারা ধরে রেখেছিল। প্রতি মাসে ওদের ওখানে 2-3 করে মারা যেত এই যাজন করতে গিয়ে। ওখানে অনেক ছোট ছোট লোক, বাচ্চা ছিল, হ্যাঁ, তারা জামা পড়তে পেত না। একবার তো একটা ছেঁড়া কাপড়কে দিয়ে এরকম পেঁচিয়ে নেংটি বানিয়ে দিয়েছিল বাচ্চাকে পড়ানোর জন্য। এই ছিল ওদের দুরবস্থা। সেই সব লোকজন কেন ওরা এক জায়গায় রয়েছে? ঠাকুরের যাজন করবে বলে, যীশুখ্রিস্টকে ভালোবাসে। যীশুখ্রিস্ট একটা কথা বলে গেছে, গো ইয়ে স্প্রেড দ্য গসপেল টু এভরিওয়ান। সেই হাতে করে বাণীগুলো ওরা কাগজ বানাতো, এত ইজিলি কাগজ অ্যাভেলেবেলও ছিল না সেই সময়, তখন বানাতে হতো কাগজ, লুকিয়ে লুকিয়ে আনতে হতো, এনে কাগজ বানিয়ে তাদের বাণী লিখতো, খেতে পাক না পাক। আর ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দৌড়ে দৌড়ে ঠাকুরের প্রচার করতো। এখন ওই মুহূর্তে ওটা লাভ হয়তো সবাই দেখতে পায়নি, বহু লোক পালিয়ে গেছে, বহু লোক বিট্রে করে দিয়েছে ওদের, কিন্তু ওই তার ফল কি আমরা 300 বছর পর পেয়েছি। এই দুনিয়ায় শান্তি বলে কিছু থাকতো না। এই যে পিস ট্রিটি হচ্ছে, এই যে বিশ্বযুদ্ধ থামতে পেরেছে, আমাদের মধ্যে একটা অন্তরের মোরালিটির উপর দাঁড়িয়ে যে থেমেছে, এইসব কোনোদিন হতো না। যতটুক যেখানে শান্তির ছিটে ফোটাও বেঁচে আছে, অনেক বেঁচে আছে, আজকে অনেক শান্তি বিরাজ করছে। যুদ্ধের দিন যারা দেখেনি তারা বুঝতে পারবে না এই ওদের অবদানে। ওই যে ছোট্ট ছেলেটা, একদিন ছেলে দৌড়ে এরকম গেল যাজন করতে সকালবেলা, সে আর আসলো না ফিরে। জানানো হলো নিরোর দলরা এরকম উইচ হান্টিং করতো, এরকম, ওটাও খ্রিস্টানদের দোষ আছে ওখানকার, এরকম কাঠের লাগিয়ে একটা পিলার গাঁথতো, পিলারের মধ্যে একজনকে বাঁধতো, বেঁধে পাবলিকে জ্বালানো হতো সবার সামনে, সেটাকে এনজয় করতো সবাই, পাবলিকলি জ্বালানো হচ্ছে, এটাই ওদের এটাকে ইষ্ট কাজ। যারা শ্রী ঠাকুর, যারা যীশুখ্রিস্টের অবিকৃত প্রচার করছে, তাদের মারা ছিল
ওদের ইষ্ট কাজ। পাবলিকলি আগুন জ্বালানো হয়েছে যাতে কেউ যাজন করতে না যায়। সেই বাচ্চাটা যে মারা হলো, সে তার মা কান্নাকাটি ভাঙচুর করছে ওই জায়গায়, কিন্তু তার 3 দিন পরে সেই আবার ফিরে আসলো যাজনের কাজে। এই দিন যারা দেখেনি তাদের জীবনে বুঝতে পারবে না, দরকারও নেই। যাদের বোঝা তারা ঠিক বুঝে ঠাকুরের কাজ করতে আসবে। এত কিছু কিসের জন্য? এত কিছু নিজেরই অস্তিত্বের জন্য। বাবা প্রচুর খাটে ফ্যামিলির জন্য, যা করে প্রচুর পরিশ্রম করে, বাজার করে। সে তো পারতো ওই টাকা দিয়ে উড়িয়ে মস্তি করতে বা অন্য কিছু করতে, ঘুরে বেড়াতে, সব টাকা আজকে উড়িয়ে দিতে। কেন ছেলেদের প্রচুর জমিয়ে রাখে, খরচা করে? কারণ ওই সত্তার টানটা ফিল করে। আমার জন্য পাশের বাড়ির বাবা কেন করে না অতটা, এটা মিনিংলেস। কারণ ওকে বোঝানো যাবে না, ওই সত্তার টান ওরমভাবে ফিল করতে পারছে না। ওরমই জিনিস, ওরমভাবে বোঝানো যাবে না। তেমন যারা বানপ্রস্থে গেছে, যাদের মন বানপ্রস্থে গেছে, যাদের মন সন্ন্যাসে গেছে, সন্ন্যাস মানে ওইরকম বাড়িঘর ছেড়ে চলে যাওয়া না, সম্যক প্রকারে ন্যস্ত। তো এই যে যার মনের সে বিস্তারতা লাভ করেছে, মনের বিস্তার যার হয়েছে, এই মনের বিস্তার হয়েছে, সে বুঝতে পারে যে অন্যকে সেবা করার কেন দরকার। আবার বলি, আরজি করের সেই ঘটনাটার মতো, এক হচ্ছে আমার মন এত উদার হয়ে গেছে যে আমি সমাজের জন্য লড়ছি, এর পিছনে একটা সুন্দর সেলফিশনেস আছে। ওই যে মেয়ের সাথে হলো, ওটা অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে আমি লড়ছি, এটা ঠিক। প্লাস ওর মধ্যে কোথাও একটা আমার স্বার্থ রয়েছে যে আমার মেয়ে যখন যাবে ওই পরিস্থিতিতে যেতে না পারে। ঠিক তেমনই আমি যখন ইষ্ট কথা বলি, ইষ্ট যাজন করি, ইষ্টের প্রচার করি, যাই করি, ও ভালো থাকুক প্রকারান্তরে কোথাও একটা লুকিয়ে আছে, ওর ভালো থাকা আমার ভালো থাকাকে পোষণ দেবে। আমি আজকে নো প্লাস্টিক করে লাফালে, আমি আজকে নো পলিউশন করে লাফালে কোথাও একটা কন্ট্রিবিউশন হবে এয়ার পলিউশন কমার জন্য। আর ওই কম এয়ার পলিউশন ওয়ালা হাওয়াতে আমিই নিঃশ্বাস নেব। এটা আমি না বুঝলেও আমার সত্তা বোঝে, আমার প্রতিটা সেল বোঝে। একদিন হয়েছিল, ঠাকুর পুণ্যপুঁথিতে বলেন, একদিন হয়েছিল 2 হাত পেটের ওপর খুব রাগ করেছিল। তো 2 হাত কি করলো? 2 হাত রেগে বললো, ও পেট বেটা শুধু খায় আর আমরা জোগাড় করে দিই কাজ করে। তো 2টো হাত রাগ করলো পেটের ওপর, পেটকে খাবার দেওয়া বন্ধ করে দিল। তো সবার ফার্স্টে হাতগুলোই শুকিয়ে গেল, তারপরে পেটটাও শুকিয়ে গেল, শুকিয়ে মরে গেল। ব্যাপার হচ্ছে এই টোটাল মিলে যে আমরা একটা বডি, এটা আমরা ভুলে যাই, এটা আমাদের দুর্বলতা। আমরা প্রত্যেকে মনের বিস্তার এনজয় করি, তাই জন্যই আমরা সিনেমা এনজয় করতে পারি। হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা দেখছি, কোথাও অনুভব করছি যে ওটা আমি। রোম্যান্স দেখছি আমি, হাজার হাজার জীবনকে আমি উপভোগ করছি তাদের চোখ দিয়ে। এই মনের বিস্তার আমাদের স্বভাবত ভালো লাগে, তাছাড়া রাস্তা নেই। আর এই মনের বিস্তারেরই বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে মৃত্যু। মনের বিস্তারেরই বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে আজকালকার যত দুর্দশা। এত দুর্দশা দেখছেন, এটা কিসের অসুবিধা? মনের অসুবিধা, মননের অসুবিধা। পালনের অসুবিধাটা কি? পালনের অসুবিধাটা মননের অসুবিধা। আর সেই অসুবিধার সলিউশন দিতেই যুগে যুগে পুরুষোত্তম আসেন। সেই পুরুষোত্তমের বার্তা আমরা ছড়াচ্ছি আমাদের পরিবেশে। সেদিন একজন, আমরা যখন কীর্তন করতাম প্রথম পাড়ায় দেখছিলাম, আমি অয়ন, আমরা আরো ছিল, সবার নাম নিচ্ছি না, তারা এরকম একসাথে কীর্তন করতাম। আমাদের কাছে বাজনাও ছিল না, আমরা থালা বাটি, একটা ভাঙা তবলা ছিল, ওটা নিয়ে আমরা কীর্তন করতাম। কীর্তন করতে করতে যাচ্ছি, তখন ওই কোন স্কুলের একজন টিচার, সে দেখে খুব করতো, মানে তার খুব ডিপ্রেশন ছিল। পরে জানতে পারি সে অনেকবার আত্মহত্যার চেষ্টা করে ওই জায়গায় গলি দিয়ে আত্মহত্যা করতে যেত প্রতিদিন। ঠিক আছে, ট্রাই মারতো, নিউরো রোগ ছিল, ওই গলি দিয়ে আত্মহত্যা করতে এটা ট্রাই নিত। আর প্রতিদিন মানে মাঝে মাঝে মা বাড়ি যাওয়ার পথে ওনার সাথে দেখা যেত, আর সেটা পারতো না। ক্রমে একটা এমন টাইম এসে গেছিল যে উনিও ওই মানে কিছুই জানে না, কি মন্ত্র কি গান আমাদের কিছুই জানে না, ওর সঙ্গে যোগ দিয়ে দিত। লাস্টে আমরা যখন কীর্তন করতাম, অনুমিতাদির বাড়ি, দিয়াদির বাড়ি, উনিও 2-1বার গেছেন। সেই বুড়ো লোকটা কবে মারা, মানে হতো, সেই বুড়ো মানুষটি 2 বছর আগে মারা গেল। আর আমি বলছি 12 বছর আগের কথা। ব্যাপার হচ্ছে, আমরাও যখন কীর্তন করতাম, ঠাকুরেরই গল্প করতাম, হরে কৃষ্ণ বলতাম, বদন ভরিয়া এগুলো গাইতাম, তখনও দূর থেকে দেখে মনে হবে সবাই বদন ভরিয়া বলছে, হরে কৃষ্ণ বলছে,
যদি এক একজনের হিস্ট্রি দেখা হতো না, কেউ ফেল করা ছেলে, কেউ এই কীর্তনের পরেই পরের দিন সকালবেলায় হয়তো ওই রথের মেলায় যায় মেয়ে দেখতে, এরকম আমাদের বন্ধু। আমি তো ওদের কাছ থেকে প্রথম শিখেছিলাম যে পাড়ার ছেলেরা রথের মেলায় একটা ভাষা কি ছিল, মেয়ে দেখতে যেত, মানে মেয়েদের চয়েস করতে যেত, যে ওই মেয়েটা সুন্দর। ভাবো, সকালবেলায় এই রাত্রেবেলা এটা করতো, পরের দিন সকালবেলা আমাদের সাথে কীর্তন করতে আসতো। সেই ছেলেগুলো প্রত্যেকে দীক্ষা নিল। এখন ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে ওরা যখন, আমার এটা বলার এটাই কারণ, ওরা যখন হরে কৃষ্ণ বলল, ওরা যখন সঙ্গে সঙ্গে বদন ভরিয়া বলল, হয়তো ওদের চরিত্রে চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু ওই টিচারটার লাইফটা তো বেঁচেছিল কিনা কৌশিকদা? কি করে বাস? তাহলে কি কারণটা কি? কারণ ওরা যথাযথভাবে হরে কৃষ্ণটা বলেছিল, ওরা যথাযথভাবে অ্যাক্টিং করেছিল কায় মনোবাক্যে। তাই আমরা শ্রী ঠাকুরের কথা কায় মনোবাক্যে যদি বলি, অসুবিধা নেই। এই যে আমি ম্যাকবুক ল্যাপটপ নিয়ে আমি আজকে বসেছি, এই ল্যাপটপটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, দিয়ে গেছিল ডেলিভারি ম্যান। সে ডেলিভারি ম্যান ম্যাকবুক তো ছাড় কোনো হয়তো কম্পিউটারও করতে পারে না, কিন্তু সেই তো আমাকে দিয়ে গেছে, সেটাই তার অবদান। তেমন আমরা কি না কি আমরা চেষ্টায় আছি, সবাই আমরা চেষ্টায় আছি, আমরা পূর্ণ চেষ্টায় আছি। এই চেষ্টায় আমরা আছি, তাতে উপকৃতও হচ্ছি অনেকভাবে, কিন্তু আমাদের দেখতে হবে মেসেজটা, যে মেসেজটা আমরা দরজায় দরজায় দিয়ে আসছি। হ্যাঁ, এর মধ্যেও আপনারা দেখতে পারবেন কিছু দেব পুরুষ, যারা এই সৎসঙ্গীদের মধ্যেও হবে অনন্য। তাদের মধ্যে তারা হবে জ্যোতি, তারা হবে যাজক, তারা হবে ঋত্বিক, কিন্তু টার্গেট থাকবে প্রত্যেকের সেরকম হয়ে ওঠা। শ্রী ঠাকুরকে প্রশ্ন করায় তিনি এক জায়গায় বললেন, তারপরে ওই আলোচনায়, আমরা যারা করব তাদের অতখানি শক্ত প্রস্তুতি থাকা দরকার, আলোচনা প্রসঙ্গ 17-তে, যাতে সমস্ত বাধার সম্মুখীন হতে পারি, বাধাকে বাধ্য করে ফেলতে পারি। আমাদের এতখানি আকুতি থাকা চাই, শক্তি থাকা চাই, ব্যক্তিত্ব থাকা চাই, যাতে প্রতিকূল পরিস্থিতির ভিতর থেকে পুষ্টি সংগ্রহ করে নিতে পারি। সংহতি থাকলে সব পারা যাবে। তা যদি ভেঙে যায় তাহলে কোনো করার দাম হবে না। বহুদিন থেকে কনসেন্ট্রিক রকমটা চাই, রকমটা নাই। ছেলেপেলেদের ডিসঅবিডিয়েন্স শেখানো হয়েছে, ভেবে দেখুন, দেখতে পাচ্ছেন আজকে সোসাইটিতে ছেলেপেলেদের ডিসঅবিডিয়েন্স শেখানো হয়েছে। এসবের প্রতিকার করা লাগে। এগুলো কে প্রতিকার করবে? এগুলো আমি ক্লার্কের জবে গিয়ে প্রতিকার করব? ক্লার্কের জব করতে বারণ করছি না, কিন্তু ওটাও তো করব, পাশাপাশি এটা না করলে এটার কাজটা কে করবে? এটার জন্য তো সোলজার বানানো হয়নি। এটার জন্য যারা উচ্চ পদে বসে কাজ করে দেখাচ্ছে, দিনের পর দিন তারা ফ্রড বেরোচ্ছে, দিনের পর দিন তারা পুরুষোত্তমকেই চেনে না। কি দিন? আমরা বাঁচতে চাই, এক লহমায় যদি সময় থাকে তারই সুযোগ গ্রহণ করা ভালো। আমরা বাঁচতে চাই, বাঁচাই পুণ্য, সব কাজের মধ্যে লক্ষ্য করতে হয় যাতে প্রতিলোম না চালায়। কে বলবে এই কথাগুলো? কোনো বাবাজি আছে যে প্রতিলোমের কথা বলে, বিরুদ্ধে দাঁড়ায়? নেই। যেই পয়সার ব্যাপার চলে আসবে সেটাই হবে। শ্রী ঠাকুর বলছেন, সৎসঙ্গী হলে তখনই যে দেবতা হয়ে যায় তা তো নয়। অনুরাগ মানুষকে দেবতা করে। সৎসঙ্গী হলেও তার মধ্যে অসৎ প্রবণতা যা আছে তা নিরোধ করাই ভালো। মানুষের একটা উপায় আছে, অনুরাগ। এই যে উপায়, যজন যাজন ইষ্টভৃতি যা কিছু করি ওই অনুরাগ জাগানোর জন্য। আর অনুরাগ মানে ওই ভাবে কাঁদছে আর হাততালি দিচ্ছে, সাদা লাল পাড় সাদা শাড়ি পরছি আর আমার মতো সাদা জামা পরছি মানে অনুরাগ না। অনুরাগের জন্য করা বলা ভাবা সব ভালো করে স্ক্যান করতে হবে, সে তার নিজের জায়গায় দাঁড়াচ্ছে নাকি। খবরদার ওই বাইরের জিনিস দেখে যেন আমরা অনুরাগের সাথে না গোলাই। ভালো কিংবা বন্ধ বলে ভাবিস না কো কারে, কাজে যেমন দেখবি যাকে তেমনি নিবি তারে। বড় বড় কথা বলছি, আসনে বসছি, বাড়ি গিয়ে মদ খাচ্ছি আর গালাগালি দিচ্ছি, এটা অনুরাগের লক্ষণ না এটা, ঠিক আছে? তাই কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন মানুষের একটা উপায় আছে এই সব কিছুর থেকে বাঁচার, সেটা হচ্ছে অনুরাগ। তা ছাড়া মানুষের উপায় নেই। তা আবার কাটা কাটা হলে হবে না, নিরবিচ্ছিন্ন অচ্যুত অনুরাগ চাই। মান, অভিমান, চাহিদা ইত্যাদি নিয়ে অনুরক্ত হলে তা সব সময় টেকে না। এই হলো আমাদের কাজ। আমাদের একটা ভালো খবর, অর্কদা এসে গেছে, অর্কদা বইয়ের কাজ সেরে ফেলেছে। আমি অর্কদাকে পাশে ডেকে নিচ্ছি।
ঠিক আছে, ঠিক আছে। সবাইকে জয়গুরু, কৌশিক দাকে জয়গুরু। জয় গুরু। তো অর্কপ্রভ যখন পৌঁছেছে, আরো একটা ধরনের প্রশ্ন আমরা প্রায় সম্মুখীন হই, যে প্রশ্নটা হচ্ছে যে অনেক মানুষে আছেন যারা সৎসঙ্গী অর্থাৎ সৎসঙ্গের সাথে যুক্ত আছেন, অথচ তাদের প্রবৃত্তিমুখী বিভিন্ন আচরণ দেখা যায়। অনেক ক্ষেত্রে অসৎ আচরণও দেখা যায়, অসাধু বলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষ কিন্তু তাদের ব্যক্তিত্ব আছে। তো সেক্ষেত্রে এরকম মানুষটাও পাওয়া যায়। তাই সৎসঙ্গে, এই তথাকথিত সৎসঙ্গী বা তার মধ্যে তফাৎটা কি আর হয়ে লাভটা কি, এরকম অনেকে বলেন যে মানুষ তো এমনিতেও ভালো হতে পারেন। এই বিষয়টা প্রায় আমরা পেয়ে থাকি বা শুনি। আমি এতক্ষণ ধরে আলোচনা শুনেছি, মানে প্রথম থেকে শুনিনি অবশ্যই। আমি মানে মানে লাইটার নোট, আমার একটা ব্যক্তিগত কথা আমি বলতে চাই। এটা আমার জীবনের আর কি ঘটনা। আমার বাবা ছিলেন, বাবা তো গত হয়েছেন। তোমার বাবা সেতার বাজাতেন এবং বাবা একজন ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। মানে কি বাজানো হচ্ছে সেটা তো যারা বোঝেন তারা বুঝতে পারতেন, কিন্তু ঘরানা সম্পর্কে এমন একটা আইডিয়া ছিল, কে বাজাচ্ছে সেটাও বাবা বুঝতেন। তো এটা একটা খুব মানে বড় ব্যাপার, এটা যারা চর্চা করেন তারা মেনে নেবেন ব্যাপারটা, যে কে বাজাচ্ছে সেটাও উনি বলে দিতে পারবেন, এরকম একটা ব্যাপার। বাবার এই গুণটা ছিল। সেই সঙ্গে সঙ্গে বাবার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে বাবা আর্টিস্টদের হেয়ার স্টাইল দেখতেন, কি কি ধরনের পাঞ্জাবি পরছে সেটা দেখতেন, চুলে কি ধরনের রং করা হলো সেটা দেখতেন, আর সেটা বাড়িতে এসে নানাভাবে গল্প করতেন। আর মা বলতো যে ওগুলো কেন দেখতে যাবো, ওগুলো দেখার দরকার নেই, বাজনা শুনেই যথেষ্ট। এই ধরনের এটা ব্যাপারটা চলতো। তো এইখানে দেখুন, যে কেউ যদি মনে করে যে, একটা জায়গায় তো আমি পড়েছিলাম যে যখন এইসব ক্রিয়েটিভিটির দুনিয়ায় ক্রিয়েটিভিটিকে কপিটিভিটি বলা যায়, ক্রিয়েটিভিটিকে কপিটিভিটি বলা যায়, কারণ এই ধরনের আর্টিস্টরা একে অপরের জিনিস এমন ভাবে, মানে ভালো ভাষায় বলতে গেলে ইন্সপায়ার্ড হয়, কিন্তু এমন ভাবে একে অপরের জিনিস টোকেন এবং সেটাকে নিজস্ব একটা স্টাইল দিয়ে নিজস্ব মোড়কে প্রেজেন্ট করেন, কিন্তু আদতে সে অন্য আরেকজনের থেকে ইন্সপায়ার্ড, সে অন্য আরেকজনের থেকে ইন্সপায়ার্ড। এইবারে কথাটা হচ্ছে আমি কার থেকে কোনটা নেব। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, শ্রী শ্রী ঠাকুরের নাম নিয়েছি, আমি তার থেকে কপি করতে পারি। তার থেকে যদি আমি কপি করতে চাই তাহলে আমাকে কি কি ফেস করতে হবে। যদি তার লাইফস্টাইল কপি করতে চাই, লাইফস্টাইল তার বাণীর মধ্যে ফুটে রয়েছে। তিনি এমন একজন মানুষ, তার মানে এরকম প্রাইভেট বলে কোনো ব্যাপার ছিল না, সমস্তটা তার লোকের সামনে তার। তো তিনি আমাদের মতো ওরকম এখন যে এখানে আছি, এখন যেখানে কথা বলছি, বাড়িতে গিয়ে 2 মিনিট আমি ইউটিউব করে বা ভুলভাল কোনো কাজ করে আমি আমার একটু রিল্যাক্সড হতে পারবো, যেটা আমি মনে করছি তথাকথিত রিল্যাক্সড হওয়া। আমি আমার প্রবৃত্তিকে একটু উস্কানি দিয়ে, আমি যে এখন টান টান একটা শ্রী ঠাকুরের টেনশনে টেন্সড হয়ে আছি, তো তখন আমি যখন বাড়িতে যাব, যখন আমাকে কেউ দেখছে না, তখন আমি মনে করবো যে শ্রী শ্রী ঠাকুরের কাজ করাটা থেকে এখন আমার ছুটি। তো এই ব্যাপার, তখন আমাকে দেখছে না, তখন আমি নাকে হাত দিয়ে হাতটা ধুচ্ছি না, তখন আমাকে দেখছে না। তো আমি যদি নাকে হাত দিয়ে হাতটা না ধুই সবার সামনে কি সবার আড়ালে, শ্রী ঠাকুর বলছেন ওই কাজটা করলে আমার মানে হার্টের সমস্যা হবে। তো সেটা সবসময়ই হবে, লোকে দেখুক না দেখুক, লোকে আমাকে ভগবান মনে করুক, লোকে আমাকে চোর মনে করুক, আমি যদি নাকে হাত দিয়ে, নাকের ভেতরে হাত দিয়ে হাত না ধুই, তাহলে আমার হার্টের সমস্যা হবে। তো এইখানে হচ্ছে যে আমরা কোনটা কোনটা নেব। শ্রী ঠাকুরের মতো লাইফস্টাইল লিড করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি যেগুলো করতে বলেছেন সেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব, সেটা তিনি করে দেখিয়েছেন। তো এরকম ভাবেই যার গায়ে সৎসঙ্গী স্ট্যাম্প আছে, বা যে আর্টিস্টদের মতো করে পোশাক আশাক হেয়ারস্টাইল সব করছে, তার মানে সে নয় যে সে আর্টিস্ট হয়ে গেছে, বা তার মানে সে নয় যে সৎসঙ্গী হয়ে গেছে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সারেন্ডার করার প্র্যাকটিস করছি, যেটা শ্রী ঠাকুর বলেছেন আমরা সারেন্ডার করার প্র্যাকটিস করছি, আমরা সারেন্ডারটা এখনো করে উঠতে পারিনি। তো এটাই আমি মনে করি যে গায়ে স্ট্যাম্প লাগালেই তো হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আমি দেখেছি যে কেউ বলছে যে আমি চার্টার অ্যাকাউন্টেন্টের প্রিপারেশন নিচ্ছি। কথাটা বলতে খুব ভালো লাগছে, ভাই তুমি কি করছো এখন?
আমি চার্টার অ্যাকাউন্টেন্টের প্রিপারেশন নিচ্ছি, সেই চার্টার অ্যাকাউন্টেন্টের প্রিপারেশন নিয়েই যাচ্ছে, সে পরীক্ষা দিয়ে যাচ্ছে, সে ক্র্যাকও করছে না কারণ খুব কঠিন পরীক্ষা, কিন্তু বলতে খুব ভালো লাগছে। তো ব্যাপারটা এরকম একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে থাকে, তো ওগুলো বলতে ভালো লাগে, আদতে কাজের কাজ হয় না। সেরকম ভাবেই আমাদের গায়ে সৎসঙ্গী স্ট্যাম্প বা চার্টার অ্যাকাউন্টেন্টের প্রিপারেশন নিচ্ছি, ওটা বলতে খুব একটা স্টাইলিশ ব্যাপার শোনাচ্ছে, মনে হচ্ছে আমি কোনো বিশাল পড়াশোনা করছি। আদতে আমি করছি না, আমি কোনো প্রিপারেশন নিচ্ছি না, আমি রোজ আড্ডা মারছি, রোজ ফাঁকি মারছি, কিন্তু বলছি তো, মানে ওটা আমার কাছে একটা কিছু বলে দেওয়া, যার জন্য আমাকে আদতে কাজের কাজটা করতে হচ্ছে না। তো এই যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমি যে অন্যের ব্যাপারে বলছি তা নয়, অবশ্যই দেখতে ভালো লাগে, এই নিয়ে চর্চা করতে ভালো লাগে, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আদতে আমার মধ্যেও আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে, এবং আপনারা সেটা দেখতে পান যখন আমাকে দেখেন। তো এরকম ভাবেই আমরা সবার মধ্যে থেকেই কি করব, শ্রী শ্রী ঠাকুরের দিকটা দেখার চেষ্টা করব। আর দোষ যেটা তার দেখছি, দেখুন, যদি জীবনটাকে কবির রচনার মতো সুন্দর করতে হয়, তাহলে কবি কিরম রচনা করে দেখুন। এখন কবি কালিদাস আপনার অভিজ্ঞানম শকুন্তলম রচনা করেছিলেন, তো ওই ক্যারেক্টার গুলো তো ছিল, শকুন্তলা ছিল, দুষ্মন্ত ছিল, তার ছেলে ভরত ছিল। তো এইবার ওইখানে যে রাজ দরবারে যখন শকুন্তলা গিয়ে পৌঁছলেন এবং বললেন যে আপনার সন্তান, আমি তাকে নিয়ে এসেছি, তো ওই সময়টায় রাজা দুষ্মন্ত তাকে স্বীকার করেননি। তা আপনার মনে হয় যে একজন মানুষ, একজন স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক আছে, সেখান থেকে সন্তান আছে, আর সে তাকে ভুলে গেছে, সেই স্ত্রীকে সে ভুলে গেছে, এটা কোনদিন হতে পারে? এটা কোনদিন হতে পারে যে একজন মানুষ, সে নৌকা করে যাচ্ছে, নদীর জলে হাত ডুবিয়েছে, একটা মাগুর মাছ তার হাত থেকে আংটিটা খেয়ে নিয়েছে, কিন্তু যার নামে আমাদের দেশের নাম ভারতবর্ষ, তার বাবাকে যাতে আমাদের স্বীকার করতে অসুবিধা না হয়, ইতিহাস তো ইতিহাস, কিন্তু যে সাহিত্যর মাধ্যমে বেশিরভাগ মানুষ ইতিহাসকে মনে রাখে, সেই জায়গাটায় কিন্তু কবি কালিদাস কি করেছেন, রাজা দুষ্মন্তর দোষটাকে ঢাকার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ওটা অভিশাপের গল্প নিয়ে এসে বলেছেন যে রাজা দুষ্মন্ত ভুলে গেছেন, যে তার দোষটাকে আমরা না দেখি, যার নামে আমাদের দেশের নাম, তার বাবাকে আমরা শ্রদ্ধা করতে পারি। আর যদি শ্রদ্ধার জায়গাটা টলমলো হয়ে যায়, আমি ব্যাখ্যা করতে পারবো না, শ্রদ্ধার জায়গাটা টলমলো হয়ে গেলে আমাদের, যার টলমলো হচ্ছে, আমি একজনকে শ্রদ্ধা করতে পারছি না, এটা আমার ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। তারপর দেখুন রামায়ণে, এটা আমাকে বাবাই বলেছিল, যে যে কিষ্কিন্ধা তখন রাজা হচ্ছে বালি। আমার রামায়ণে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে বালি, কারণ বালি নিজের লেজে রাবণকে পেঁচিয়ে 7 বার সমুদ্রে চুবিয়েছিল, উঠিয়েছিল, তাই জন্য আমার ফেভারিট ক্যারেক্টার বালি। এবার বালি ওই যে পুরো ওখানকার যে গোষ্ঠীটা, ওরা ছিল হচ্ছে পরশুরামের ভক্ত, তাদেরকে তারা প্রভু শ্রীরামকে স্বীকার করতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তো এইরকম পরিস্থিতিতে বালি কোন একটা রাক্ষস, কি যেন নাম, ভুলে গেছি, হ্যাঁ নামটা আমারও মনে পড়ছে না, ওই রাক্ষসটাকে মারার জন্য একটা গুহার মধ্যে ঢুকলো, এবং আমরা কৃত্তিবাস রোজা রামায়ণে আমরা কি পড়ছি, এরকম বালি ওরকম ওই রাক্ষসটার পেছন ওকে মারার জন্য গুহার মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরে মানে বহু মাস ধরে নাকি যুদ্ধ চলেছে, তারপর সুগ্রীব দেখেছে যে ওই ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন সুগ্রীব মনে করেছে যে এটা বালির রক্ত। তখন সে কি করেছে, ওই পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে গুহার মুখটা, নিয়ে সিংহাসনে বসে গেছে। আরে কি করে বুঝলো যেটা বালির রক্ত? রাক্ষসটার রক্ত হতে পারে, তাই না? তো এইখানে দেখুন, সুগ্রীব যে পরে প্রভু শ্রীরামের টিমে জয়েন করবে এবং তার সৈন্যবাহিনীর একদম মানে অগ্রে থেকে পরিচালনা করবে পুরো ব্যাপারটা, তাকে যাতে অ্যাকসেপ্ট করতে আমাদের অসুবিধা না হয়, তার দোষটাকে কবি কৃত্তিবাস ওঝা কিরম ভাবে ঢেকে দিয়েছেন। পরে তো আমরা জানতেই পারবো, ইতিহাস রচনা করে গেছেন বাল্মীকি, এবং তার রচনার মধ্যে অলঙ্কার টলঙ্কার নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি যে আমরা যেটাকে আগে পড়েছি, আমরা এই যে যিনি হিন্দিতে রামায়ণ লিখেছেন, যিনি বাংলায় রামায়ণ লিখেছেন, যেগুলো তুলসীদাস, এই গানগুলো আগে আমাদের মনে থাকে, আগে আমাদের হাতে আসে। তো সেই জায়গাগুলোর মাধ্যম দিয়ে আমরা ইতিহাসকে মনে রাখি, এবং ইতিহাসের যে ক্যারেক্টার গুলো যারা ছিল, তাদের দোষকে কবিরা যেরকম ভাবে ঢেকেছেন,
সেরকম ভাবে আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা যদি অন্যের দোষটাকে ওরকম ভাবে ঢেকে তার মধ্যে শ্রী ঠাকুরের আঙ্গিকে, পুরুষোত্তমের আঙ্গিকে, আদর্শের আঙ্গিকে যে দিকগুলো আছে সেই দিকগুলোকে আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা ওরকমই কবির রচনার মতো সুন্দর হবে। আর বাকি কে সৎসঙ্গী কিন্তু তার চলন ঠিক নেই, সে তো অনেক ডাক্তারও আছে যার বাবা মা সানফার্মার গাড়ি করে ঘুরছে, তখন তখন কেন আপনাদের বলতে সমস্যা হচ্ছে? ভয় পান যদি বলি ওই ডাক্তার আমার ট্রিটমেন্টটা ভালো করে করবে না? উকিল কেন ঘুষ নিচ্ছে? ভয় পান? যদি ভয় পান তাহলে এখানেও ভয় পান। আর যদি ভয় না পান, যদি আপনার সাহস থাকে, তাহলে সব জায়গায় প্রশ্নগুলো করুন, বুক চিতিয়ে প্রশ্ন করুন। যাকে আপনার মনে হচ্ছে যে এ তো সৎসঙ্গীর চলনে চলছে না, তাকে কেন প্রশ্নটা করছেন না? যদি আমার চলন দেখে মনে হয়, আমাকেই প্রশ্ন করুন, এটুকুই বলতে চাই। হ্যাঁ, এতে দুটো দিকেই লাভ হয়। একটা দেখেছি ডাইরেক্ট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয় না। আবার আরেকটা দিকে যে আমিও একটা পুশ পাই যে আমাকে ঠিক করতে হবে, ভালো হয়। কৌশিক দা, তোমার কি মত? অবশ্যই যেগুলো এ বিষয়ে শুনলাম খুব ইন্টারেস্টিং। এবং আর কৌশিক দা তুমি বলো, আর হচ্ছে আজকে আমাদের হাফ সেঞ্চুরি কমপ্লিট হলো অনুধ্যান সিরিজের। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো জিনিস, এটা খেয়াল করা হয়নি আমার আগে। হ্যাঁ, তো এটা বেশ ভালো জিনিস, ওর জন্য আজকে এক্সটেন্ড করতে পারো একটু, অসুবিধা নেই, আড্ডা। প্রত্যেক অ্যাচিভমেন্টই এরকম ভাবে, মানে প্রত্যেক বড় বড় অ্যাচিভমেন্টই এরকম ভাবে খেয়াল না করেই হয়ে যাক, কারণ আমরা এতই ব্যস্ত থাকি। এই প্রার্থনা জানাই শ্রী ঠাকুরের চরণে, শ্রী ঠাকুরের কাজে আমরা এতটাই ব্যস্ত থাকি, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এরকম ছোট লাগুক। এই দিকটার আরেকটা দিক আমি দেখতে চাই, এই দিকটার একটা দিক দেখতে চাই যেটা অর্ক ভাই বলছিল, এটাতে একটা অপোজিট রিয়াকশনও আছে শ্রী ঠাকুরের আলোচনার মধ্যে পেয়েছি। যে অনেক সময় কি হয়, আমাদের প্রবৃত্তির রোখে বা চাপে আমরা কোনো বিরূপ মন্তব্য শোনার পরে সে কাজ থেকে দূরে সরে যাই, আস্তে 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 ভালো কাজটা ব্যাঘাত ঘটে বন্ধ হয়ে যায়। এটার একটা খারাপ দিক এটা, যে সেক্ষেত্রে প্রবৃত্তিমুখী চাপ বেশি এত হয়ে যায়, তখন সেখান থেকে শিথিল হয়ে গেলে কর্ম বা ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে ভালো হয়ে ওঠাটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তাই এটাতে খুব সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন, যে যেটা ভালো সেটা ভালোভাবে নেওয়া, এবং যেটা খারাপ সেটাকে পরিবর্তন করার চেষ্টায় যুক্ত থাকা। আমি একটু কৌশিকদাকে ইন্টারাপ্ট করতে চাই, আমি কৌশিকদা একটু ইন্টারাপ্ট করছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেটা ভালো, আমি সেই ইন্সপিরেশনটা কোথেকে পাবো? আমি তো পাই না, আমার ইন্সপিরেশন 7 দিন থাকে। আমি যদি কিছু মনে করি যে এই কাজটা করবো বা এই কাজটা আর করবো না, আমার 7 দিন পর ঠিক আমি সেই কাজটা করি, এবং আমি বারবার গুনে দেখেছি যে একদম ঠিক 7 দিনের মাথাতেই করছি। যাই হোক, আমার কথাটা হচ্ছে আছে, আমি বলছি যে অন্য কোনো কাজ করে আমরা যেমন টাকা পাই, আজকে টপিক ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো, যেটাই আমরা কোনো টাকা পাচ্ছি না, কোনো ফেম রেকগনিশন কিছু পাচ্ছি না। তো অন্য ধরো কেউ একটা কাজ করছে, কেউ কোনো সরকারি অফিসে কাজ করছে, কেউ খাজাঞ্চির কাজ করছে, কোনো কাজ করছেন, তারা সেখান থেকে একটা অর্থ পাচ্ছেন, যেটা দিয়ে তাদের জীবন চলনা সহায়ক। অর্থ সবারই দরকার। আমরা যে এই ব্যাপারটা করছি, মাস্টার বিধির নামে করি বা শ্রী ঠাকুরের নামে, পুরুষোত্তমদের নামে, যারা আগেও এত ভক্তদের কথা হচ্ছিল, তারা ইন্সপায়ার থাকলেন কি? তারা পেয়েছেনটা কি? যে তারা কাজটা করলেন কি করে? প্রথম কথা, যার এই প্রশ্নটা সে যদি ব্যাপারটা মর্মে মর্মে উপলব্ধি না করে বলে, তাকে বোঝানো নিয়ারলি অসম্ভব। যদি আমি বলি পুরো টেস্টটা দিতে চাই, এর যে কি ফল। আচ্ছা, তুমি একটা 5 এক্সাম্পল দিচ্ছি। কাহানি মুভিটা দেখেছো তো? কাহানি মুভিতে লাস্টে বিদ্যা বালন ওই লোকটাকে মেরে কি পেল? ওর অলরেডি বাচ্চা মারা গেছে, উল্টা একটা কেস, নতুন একটা কেস মাথায় নিল। তো শেষ অব্দি মেরে কি পেল আমাকে বল? মনের শান্তি পেল, ভেঞ্জেন্স, আত্মপ্রসাদ। ওটা ভেঞ্জেন্স আছে, ভেঞ্জেন্সেরও পিছনে রয়েছে আত্মপ্রসাদ, মনের শান্তি। হ্যাঁ। এবার যদি ওয়ার্ল্ডে তুমি যত প্রবলেম দেখো, যত প্রবলেম, ইভেন অ্যাজ পেটি অ্যাজ কোল্ড ফিভার, ওগুলোরও পিছনে কোনো না কোনো চলার ভুল আছে, যে চলাটা নিয়ন্ত্রিত করছে মন। সব প্রবলেম দেখা যাবে মনের প্রবলেম, আর মনের প্রবলেমটা হচ্ছে চড়া ফেলার প্রবলেম। শাস্ত্রে বলছে, শাস্ত্রে কারা বলে? যারা ঋষি, যারা দ্রষ্টা, যারা দেখতে পায়, অনুভব করতে পায়, তারা বলে শাস্ত্রে বলে আমরা জেনারেলি আত্মারাম,
আমরা বাই ডিফল্ট আমরা পরম আনন্দময়, ওর উপর মনের চড়া পড়ে গেছে। কারণ মন কি বৃত্তি, বৃত্তি যেগুলো দেওয়া হয়েছিল মশলা দিয়ে টেস্ট করার জন্য, মশলা এমন একটা পুর পড়ে গেছে আমরা বুঝতে পারি না। ওই বৃত্তির প্যাচ জট পেকে একটা এমন অবস্থা হয়ে গেছে, আমরা ওই সেলফটা ঢেকে গেছে। এবার ব্যাপার হচ্ছে, তাই ওই প্রবৃত্তিমূলক প্রবলেমেই কিন্তু সব প্রবলেম এরকম ভাবে গ্রথিত হয়ে আছে। আর ওই প্রবলেমেরই একটা একটা করে লেয়ার খোলে এক একটা কাজ করে। যাদের ওইটা সরে যায় তখনই সেই পরমানন্দময় হয়ে যায়, ওই পরমানন্দটাই হচ্ছে পাচ্ছি পয়েন্ট। এবার কিছু পেলে তার কিছু ওই যে কোলাটেরাল ড্যামেজের মতো ব্যাপার হয়, তেমন কোলাটেরাল বিউটিও আছে। আমি ভয়ঙ্কর ওই যে স্পাইডারম্যানের ইয়েটা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। গ্রেট রেসপন্সিবিলিটি কোনো সোসাইটির চাপানোর রেসপন্সিবিলিটি না, কিন্তু ওটা হচ্ছে আমরা ওইটুকু জানতাম তখন। তাই রেসপন্সিবিলিটি শব্দটার অর্থটা আমি বুঝেছি যে তার মানে তোমায় করতে হবে, এটা তুমি ইউ আর বাউন্ড টু ডু দ্যাট, হোমওয়ার্কের মতো না। স্পাইডারম্যানের ছেলে পিটার পার্কার ওর রকমটাই এমন, ও হিরো হয়েছে সেই ব্যক্তিত্বটার হওয়ার জন্য যে শারীর মানসিক অবস্থা ও অর্জন করেছে, সেই শারীর মানসিক অবস্থাটাই ওকে এমন পর্যায়ে দিয়েছে যে ওনা ঠিক মতো বিয়ে করতে পারছে। ও তো স্পাইডারম্যান হয়ে তো যা তা করে এত এত কোটি মানে ওর মধ্যে ওই মোরালিটিটা ডেভেলপ করে গেছে ও শক্তির সাথে, যে ও বাজে পথে যেতে পারছে না। ঠিক তেমনই ইন বাই ডিফল্ট যখন আমি আনন্দিত হই, যখন আমি ওই আত্মোপলব্ধি এবং ওই পরমানন্দ যেটাকে বলছি সেইটা যখন আমরা অনুভব করি, একটা অন্য ওই পরমানন্দ মানে নেচে বেড়াচ্ছি বাল্লে বাল্লে করছি, ওটা না, ওটা পাগলামি। পরমানন্দ অন্যরকম প্রশান্তি আছে, সেই প্রশান্তি, যে আনন্দে অন্য কারোর ক্ষতি নেই, বরং লাভ আছে। ক্ষতি তো নেই, বরং লাভ আছে। আজকে আমি প্রচন্ড ঝামেলায় একটা ছিলাম, রাস্তা দিয়ে সাইকেল দিয়ে আসছি, একটা বাচ্চা কুকুরের বাচ্চা একটা মা কুকুরের দুধ খাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম, ছবি টবি তুললাম, পরে ভেবে দেখো কি ওটার মধ্যে আছে, মানে আমার কি, ও বাচ্চা কি করছে, এই যে এইটা হচ্ছে অ্যাস্থেটিক বিউটি। আমরা সবকিছুর মধ্যে নিজেকেই খুঁজে পাই। আমি নিজেরই আনন্দ পরিবেশ থেকে তুলে নিই। এইটা রবীন্দ্রনাথের অজস্র ইয়েতে আছে যে আমি কাউকে ভালোবেসে তার মধ্যে আমার অনন্তত্বটাকে অনুভব করতে চাই। পুরুষোত্তমকে ভালোবেসে ওটা হয়। তাহলে তো এরকম বৈশিষ্ট্য হলে মানুষ জন্ম দেবে, তো এই বৈশিষ্ট্য সবার মধ্যে থাকে না। এই বৈশিষ্ট্য সবার মধ্যে থাকে, চড়া পড়ে গেছে, ইভেন প্রতিলোম সন্তানেরও থাকে। কিন্তু কখনো কখনো প্যাঁচ এত ডেঞ্জারাস হয়ে যায়, এই ঠাকুর বলেছেন যে বাঁচতে চায়, যে সে বাঁচতে চায় সবাই, তার মধ্যে এটা আছে, এটা বাঁচার ডিফল্ট। আমি বাঁচতে গেলেই আমাকে এই কাজটা কষ্ট করে করতে হবে, এটা একটা কাজ, প্রপার কষ্টকর কাজ। অক্সিজেন পোড়ানো, ব্লাড পুশ করে উপরে তোলা নামানো, বাঁচার সাথেই বাড়া ডিফল্ট। আমি বাড়তে চাই না, আমি শুধু বাঁচতে চাই। হয় না, যে কোনো একদিকে গ্রোথটা হবে, নিচের দিকে না উপরের দিকে, তোমাকে বাড়তে হবে। তেমনি আমি এইটার সাথে এটা এসে গেছে সাথে। এখানে এই যে একটু আগে পলের কথা হচ্ছিল, পল যে এই যে একটা ভক্তদের মধ্যে একটা ব্যাপার দেখা যায়, ভক্তদের বাড়ির লোকেরা অনেক সময় কমপ্লেন করেন এবং তারা খুব খাপ্পা হয়ে থাকেন রীতিমতো। পলের যে ব্যাপারটা, পল যে নিজের ছেলেকেও সময় দিতে পারেননি, তার যে পুরো জীবনটা একদম পুরো বিয়ে হয়ে গেছিল আর কি, অন্য জায়গায় চলে গেছিল পুরোপুরি, সেইটার জন্য ঠাকুরের কি বলা আছে? ঠাকুরের যারা সোলজার তাদের পরিবারের জন্য ঠাকুরের কি বলা আছে? দেখো, প্রথম কথা হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, তো আছে, কিন্তু এটা অনেক মিল আছে, অবশ্যই অনেক মিল আছে এবং একই হয় প্রায় দেখে মনে হয়। পরে মনে হয় যেন ইভেন পল যেদিন ফাঁসিতে মানে মাথা কাটতে যাবে তখন লুককে বলেছিল যে আবার দেখা হবে নেক্সট রাস্তায়, মানে ওটা ফার্স্টে মনে হতো যে এটা বলতে হয়, ওটা কতটা কনভিকশনের মধ্যে দিয়ে বলেছে সেটা পরে বুঝতে পেরেছে, হয়তো পরের জন্যই বুঝতে পেরেছে হয়তো। তা সেইবার সেম পুরো সেম পজিশন থাকে, পলেরও ওরকম একটা পজিশন থাকে যেখানে পল জ্ঞান আছে লিখতে পারছে না, আর লিউকে ওরকম একটা পজিশন পায় যেখানে লিউককে কালেক্ট করতে হবে। হয়তো পলের ইগো এবার এত কম যে পল নিজেকে ব্যক্ত করতে পারছে না, লিউক এসে খুঁচিয়ে বার করবে, এরকম অদ্ভুত হয়। এই লিউক জাতীয় এরা সবাই পলকে খুব একদিকে, এই আমরা যেমন চর্চা করি নিন্দা চর্চা নিজের মতো করে একটা যেরকম হয় সমালোচনা, ওরকম পলেরও সমালোচনা করতো।
পলের মাহাত্ম্য নিয়ে কোনো ত্রুটি নেই, তা সত্ত্বেও এটা বলতো যে হ্যাঁ পল মহাপুরুষ, সবই ঠিক আছে, পরিবারের লোককে দেখি, এটা ঠিক করেন। তার অনেক বছর পরে যখন পলের চিঠিটা উদ্ধার করলো ওরা, টিমথি ওর ছেলেকে, যখন ওরা ওই যে একটা লম্বা গল্প আছে তো, একটা টানেল দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছিল নেক্সট দেশে, যাতে নিরোর উৎপাত থেকে ওরা রক্ষা পায়। যেতে যেতে ওই লোকটার হাতে ও টিমথির লেটারটা দিয়ে দিয়েছিল লোকের মাধ্যমে। তো ওই লেটারটা পড়ে, আর এর আগে কত লেটার লিখেছে সেটা পড়ে আমরা জানতে পারি পরে যে পল অতটাও খারাপ ছিল না। মানে হ্যাঁ, প্রথম ঠাকুরের কাজের আবেগটা এত ছিল যে হয়তো পরিবারকে অন্যায় করেছে, সেটা ঠিক অন্যায়, কারণ সবাই পারফেক্ট না, হ্যাঁ অন্যায় করেছে। আরেকটা জিনিস পরিবারের দিক থেকেও এটা দেখতে হবে, ঠাকুর বলেছেন এটা যে যারা এখানকার একটা জায়গার ঋত্বিক, তাদের বলেছে আরেক জায়গায় কাজ করতে, মাঝে মাঝে আরেক জায়গার ঋত্বিককে নিয়ে আসতে, কারণ এখানকারই লোকজনের কথা এখানকার লোকজন শুনতে শুনতে একটা বোর ব্যাপার চলে আসে, একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। তার জন্য পাশের অন্য জায়গার লোক এখানে এসে বলবে, এখানকার লোক আরেক জায়গায় কি বলবে, এরকম করে একটা ফ্লেভারের চেঞ্জ হয়, তাতেও একটা ইয়ে হয়। তাহলে বাড়ির লোকের অবস্থা ভাবো, বাড়ির লোক সবসময় দেখছে, যাকে দেখছে সাদা জামা পরে এরকম করে ঠাকুরের কথা বলছে, সেই পরে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে এরকম করে শুয়ে রয়েছে, হাসি মজাক করছে, তার কাছে জ্ঞান শুনতে শুধুমাত্র চায় না বলবো না, সাইকি অ্যালাউ করে না, আমাদের সাইকিটাই অ্যালাউ করে না। কেন মোদিজি বা এরকম বড় বড় লোকজনকে একটা একটা মর্যাদা দিয়ে রাখা হয়, একটা মর্যাদার সাথে তুলে ধরা হয়। স্যান্ডো গেঞ্জি পরে কিন্তু ছবি দেয় না, যতই চাওয়ালা হোক যাই হোক। কেন দেব দেবতাদের এত সুন্দরভাবে সাজিয়ে একটা প্রপার আসনে এরকম বসে আছে, এরকম করে আছে, ওরকম ছবি দেয়? দিতে পারতো এরকম করে কান খোঁজাচ্ছে, দিতে পারতো না, একটা প্রপার মর্যাদা দিয়ে। ঠাকুরের তো অজস্র ছবি আছে, ঠাকুরের সব ছবিই ঠাকুরকে মোহনীয় লাগে, কিন্তু জেনারেল মাসের জন্য দেওয়া হয় সেটা প্রপার একটা এরকম বসে আছে বা এরকম করে আছে, এটা কেন দেওয়া হয়? প্রত্যেকটা অ্যাঙ্গেল একটা জিওমেট্রি আছে আমাদের চোখের জন্য, সেরকম আমাদেরও একটা প্রভাব আমাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টে পড়ে। আর পুরুষোত্তমের বেলা এটা হয়ে যায় সবচেয়ে ভয়াবহ। ওই জন্য ঠাকুর বলেছেন পুরুষোত্তম সব থেকে বেশি অপমানিত অবদলিত হয় নিজেরই পরিবার ও পরিবেশ। এবার পলের ব্যাপারটায় আসি। পল যখন এরকম, তারপরে দেখা গেছে পল যখন বুঝতে পেরেছেন, আস্তে আস্তে ডেভেলপড হচ্ছেন, তখন পল কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারে, করে তো তখনও নিজের পুরো চেষ্টা করেছে নিজের ফ্যামিলিকে ঠিক করার, তখনও একটা রেজিস্ট্যান্স চলে আসে। তখন জানে আমারই বাবা আমাকে এত জ্ঞান দিচ্ছে, এটা আমাকে বেঁধে রাখছে। তখন হয়তো পলের হাঁটুর যোগ্যও না যারা, তাদের জ্ঞানগুলো বাবার থেকে আরো বড় বড় জ্ঞান মনে হতো। পল বলছে এটা করো, দেখো এরকম করে করবে, কিন্তু টিমথির বন্ধু হয়তো সে কথা শুনে একটা অন্যরকম ইয়েটা করলো। এই যে খুব মানে এটা আনফর্চুনেট, এটার একটা আনফর্চুনেট, এটা একটা বিউটি আছে, এটাই তো বানপ্রস্থ। আমি একা বানপ্রস্থে যাইনি, আমি একা যাজনে বেরোয়নি, অন্যরাও যাজনে বেরোবে, কৌশিকদাও আসবে এখানে, আমার কথা হয়তো শুনবে না টিমথি, মানে পলের কথা তো শুনবে না টিমথি, কৌশিকদার কথা শুনবে। তার মানে আমরা যাজনটাকে এত সুন্দরভাবে ছড়াবো, এমন ভাবে ছড়াবো যাতে অন্যরাও এখানে আসবে, আমিও সেখানে যাব। এইটা হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেম পরে হয়েছে, পল টিমথি একেবারে চেঞ্জ হয়নি, হয়েছে সেটা না, পরিবারের অনেক লোক এগেনস্টে গেছে, কিন্তু টিমথিও পরে চেঞ্জ হয়েছে। টিমথি হয়তো পলের মতো বিরাট কাজ করতে পারেনি, কিন্তু বিশাল কাজ করেছে। এবং পরবর্তীকালে আজকে যেটাকে আমরা ক্যাথলিক খ্রিস্টিয়ানিটি, এটা যীশু খ্রিস্টের বানানো না, এটা পলের বানানো, মানে অনেক বিকৃত হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পল ওই কাজটা করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা করেছে, তাই হয়েছে। টিমথিকে করেছে, চেষ্টা করেছে, কিন্তু পারে, সাকসেসফুল হয়নি। সাকসেসফুল এক ওরম হয়েও যায় না, কারণ এই যে ওই ডাক্তারের ব্যাপার চলে আসছে, ডাক্তার ভালো ট্রিটমেন্ট করে মানে যে নিজের বাড়ির লোককে অমর করে রাখতে পারে তা না। প্রত্যেকেরই এক একটা একটা সিমটম আছে, প্রত্যেকেরই এক এক রকম রোগ আছে, হ্যাঁ সাইকোলজিক্যাল ব্যাপার এটা, হ্যাঁ কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমার চেষ্টাটা আমায় ফুল করতে হবে, তাতে যদি তার নেওয়ার হয় নেবে, না না নেবে, যার যার নিজের একটা জার্নি। এতে এটাও বোঝা যায় যে যে ফকিররা বলে যে কেউ কারো আপন নয়, আবার ঘুরিয়ে দেখতে গেলে ঠাকুর যেটা বলেন সবাই সবার আপন। তো সবাই মিলে একটা টোটাল একটা গ্রোথ চলছে। তাহলে কৌশিকদা এখানে এসে যাজন করবে তো? করে তো।
আচ্ছা, আচ্ছা, আমরা একেবারে এই মুহূর্তে শেষে পৌঁছে গেছি। তোমার কি অন্য কোনো অসুবিধা হচ্ছে? আমরা যেটা না, বলতে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, 1 ঘন্টা 5 মিনিট। বলছি যে এই যে রাজকীয় যজ্ঞ যুগ যুগ ধরে চলে আসছে, প্রত্যেক কাজের জন্য প্রত্যেক যুগেই তো অর্থের প্রয়োজন হয়। অবশ্যই। তা এই যে রাজকীয় কাজটা করার জন্য এর জন্য অর্থ কোথা থেকে এসেছে বা এখন কোথা থেকে আসবে? প্রথম কথা, আমরা যদি নিজস্ব কিছু কাজ করি নিজের মতো করে, আমি ধরো চাকরি বা করি, তুমি বিজনেস করো, সেখানে তো সময়টা চলে যাবে। অবশ্যই যাবে। তাই জন্য যারা ফুল টাইমার হবে, অবশ্যই প্রশ্নটা এরকম হবে, যারা ফুল টাইমার হবে তাদের জন্য কোথা থেকে আসবে? আমি তাদের জন্যও বাদ দিচ্ছি। আচ্ছা, কাজটা করার জন্য যে টাকাটা প্রয়োজন, আজকে লাইভ করার জন্য যে ফোন দরকার, একটা মাইক দরকার, ইন্টারনেটের বিলটা দরকার। আমি যদি বলি আমি 7 দিনে 5টা লাইভ করব, তাহলে আমাকে যে সময়টা দিতে হবে, তার জন্য আমি যে কাজগুলো করতে পারছি না, তা আমি লাইভটা করব কি করে? ভিক্ষা করে। এই ভিক্ষা করে, দরকার হলে ভিক্ষা করে। আর আরো ভালো হয় যেটা ঠাকুর করেছিলেন তখনকার টাইমে, সেবা দিয়ে। সেবা দিয়ে কি লাইভের মাধ্যমে তো সেবাটা দিচ্ছি, আবার কি সেবা দিচ্ছি আমার থেকে ভাই? ঠিক আছে, অর্থ সংগ্রহের জন্য সেবা দেয়া লাগে। অর্থ এবং তা থেকে না, এই যে ভিক্ষা, একটা জিনিস দেখো, আগে লাইভটা ছিল না বলে হয়তো ঋষিরা ইনক্লুড করেননি লাইভের ব্যাপারটা। হ্যাঁ, আজকে একটা আমার মনে পড়ে যেটা, ওই যে সেই ডেঞ্জারাস ছেলেটা সৌরভ দাস, মনে আছে? আজকে খুব সুন্দর কমেন্ট দেখলাম ইউটিউবে। কোন চ্যানেলে? ইউটিউবে, আমাদেরই আবার কোথায় সুন্দর কমেন্ট। হ্যাঁ, দাঁড়াও বলছি, সুন্দর না, বলেছে যে তোমরা তো এরকম লাইভে জ্ঞান দিতে পারো, এটা খুব সোজা। ফিল্ডে নেমে দেখো। ফিল্ডে নেমে দেখো না, ফিল্ডে নামলে মার খাবে। বলছে ফিল্ডে নামলে নামো, মার। আমি রিপ্লাই দিয়েছি, দিয়েছি। তো যাই হোক, এরকম আরো আসতেই তো। আচ্ছা, আমি এখন যাজন পথেটা পড়ছি, তো সেই ঘটনাগুলোই তুমি যেটা বললে সেই পর্যায়ের সাথে মেলে আর কি। প্রত্যেকটা সময়ের সাথে সাথে সুশীলদার ঘটনাও যখন পড়ি সেগুলোও মেলে। তো বিষয়টা হচ্ছে তৈরি হওয়ার একটা সময় থাকে, এবং তার সাথে তৈরি হওয়ার সাথে সাথে একটা আর্থিক সহযোগিতাটা তৈরি হওয়ার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। সেটা নিজে থেকেই তৈরি করতে হয় নিজেকে, এটাও একটা তৈরি হওয়া। একদম। আর দ্বিতীয় একটা যে ঘটনা সর্বোচ্চ হয়, যে ভিক্ষা করার মধ্যে দিয়ে মানুষের একটা চারিত্রিক বিরাট বড় দৃঢ়তা আছে ইষ্টকেন্দ্রিকতার মধ্যে। এখন তো পয়সার কথা বলছে, তো পয়সাটাই বলি। প্রথম ওই টাকায় যদি যখন আসে তার সাথে যোগ্যতাও বাড়ে। আচ্ছা, একটা কথা হলো, ভিক্ষা করে করে যে 10 টাকা 20 টাকা করে মানুষ আমাদেরকে দেবে, যদি আমি কাল সকাল থেকে ভিক্ষা করতে পারি, 10 টাকা 20 টাকা করে দিয়ে সম্ভব কি না রাজকীয় কাজটা করা? দেখো, এটা একটা উপলব্ধি দেখলে এরকম মনে হয়। আমি প্র্যাকটিক্যাল একদম অভিজ্ঞতা থেকে বলছি। প্রথম কথা হচ্ছে, ঠাকুরের কাজ এটা বিধি, নারায়ণের কাজে কোনোদিন লক্ষ্মীর অভাব হয়নি, দেখেছি। আমাদের সিচুয়েশনটাকে যদি বলি, কোথা থেকে টাকা পাই, সত্যি কথা বলতে গেলে যখন এটা করতে যাই, কিরম ভাবে ইনডাইরেক্টলি টাকা আসে দেখো। যখন এটা করতে যাই, করতে গিয়ে ঠাকুরের পোস্ট বানাতে হবে, আমার পরীক্ষাও চলছে, এইসব ঝামেলা চলছে, লুকিয়েও বানাতে হচ্ছে। তা প্রথম যখন পোস্ট বানানো এইসবের কাজ শুরু করি, তখন চোখ খারাপ হয়ে যাচ্ছে। সারা রাত দিন জেগে পড়া, রাত জেগে এটা। ডাক্তার বলে দিয়েছে কম্পিউটার কমাতে হবে। আরো কাজ বেড়ে গেল, এত বেড়ে গেল যে লাস্টে চশমা লাগলো না, স্পাইডারম্যানের মতো চশমা আর প্রয়োজন হলো না। পরে আবার প্রয়োজন হয়েছিল, যাই না, আমি তো স্পাইডারম্যান না। তো যখন এটা হলো, তখন এই যে গ্রাফিক্স ডিজাইনিং এর যেগুলো আমি জানতে পারলাম, পাশাপাশি আবার টাকা লাগবে। আমি আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, ওখানে গিয়ে আমরা এই কয়েকটা কাজ খুঁজলাম। ওখানে গিয়ে এই গ্রাফিক্স ডিজাইনিং, যেটা আমার কোনোদিন শেখার কথা ছিল না, ভিডিও এডিটিং, যেটা আমার কখনো শেখার কথা, এমনি শিখতাম না, ওগুলোকে আমি কাজে লাগালাম। কাজে লাগিয়ে টাকা আনলাম, থেকে আমি ওই কাজটা ছেড়ে দিলাম। ওই টাকা দিয়ে আবার আমি ঠাকুরের কোনো কাজে করলাম। তাহলে এইখান থেকে বলতে গেলে আমি ঠাকুরেরই কাজ করেই টাকা পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, আগে যেমন এই লাইভের মতো ব্যাপারটা ছিল না, তেমন আগেকার সময় লাইভের থেকে আসা রেভিনিউ এর ব্যাপারটাও ছিল না। আগে হয়তো এক ঘরে বসে চেঁচিয়ে মাইক লাগিয়ে হয়তো
500 জনের কাছে পৌঁছাতে পারতাম, আজকে সেটা 50,000 জনের কাছে পৌঁছাতে পারি। হয়তো 50,000 সাপোর্ট করবে না, তার মধ্যে 1,000 জন সাপোর্ট করলো, 25,000 সাপোর্ট করলো, তারা 1 টাকাই দিক, কিন্তু 1 টাকা তো দেবে 25,000 জন, তো ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু কৌশিক দা, দরকার তাহলে ব্যাপ্তি, দরকার ব্যাপ্তি। আরেকটা কথা, আর এটা একটা আরেকটা জিনিস, কৌশিক দা যেটা বললে টাকার জন্য আলাদা সেবা করতে হয় না, যারা ঠাকুরের সেবা করি কেউ টাকার জন্য সেবা করে না, যদি অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য সেবা করে। না না, কথাটা ভুল বুঝলে। সেবার মধ্যে দিয়ে মানুষের যোগ্যতা বাড়ে, টাকা ক্ষমতা অর্জন করার। ওই তো, হ্যাঁ সেটা তো ঠিক, সেটাই তো এক্সাম্পল আমরা না, বললাম এইমাত্র। দুটো জিনিসটা আলাদা। একটা হচ্ছে টাকার জন্য সেবা করা, মানে উদ্দেশ্যটা টাকা হচ্ছে, আর একটা হচ্ছে এটা যে ক্ষমতার যোগ্যতা মানুষের যখন বাড়ে, অর্থাৎ কারো কিছু প্রয়োজন পূরণে যখন সহযোগিতা করি, তখন সেও তোমার প্রয়োজন পূরণে সহযোগিতা করে। সেটা টাকাও হতে পারে, টাকা নাও হতে পারে, বস্তু হতে পারে, একদম বিষয় হতে পারে। একদম। তাহলে একটা কমেন্ট এসছে প্রতাপ সরকার, উনি কমেন্ট করেছেন যে শ্রী ঠাকুরকে নিয়ে এত খারাপ খারাপ কথা সোশ্যাল মিডিয়ায় চলছে, তা আপনার কি মনে হচ্ছে আমরা এখানে ভালো কথা বলছি? তো আপনি এটাকে শেয়ার করে দিন। যদি আরো ভালো কথা বলতে হয় নিজে বলুন, সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল সোশ্যালের সমাজের মধ্যে গিয়ে ঠাকুরের কথা বলুন, এবং বলার সঙ্গে যাতে আপনার চলন ঠিকঠাক থাকে, যাতে আপনাকে উল্টো কথাটা না শুনতে হয়, ভাই মুখে বলছিস, শুধু মুখে জ্ঞানটা দিচ্ছিস, তুই কাজে কি করেছিস, সেরকম ভাবে নিয়ে চলনটাকে, সেই চলনে আপনি চলুন। একদম, তাহলে এরকম ভাবেই আপনি পরিবেশের মধ্যে একটা ফিল্টার লাগাতে পারবেন, আর ফিল্টার লাগিয়ে পরিশুদ্ধ করবেন এরকম ভাবে। একদম। আর এই যে খারাপ পোস্টের কথা বলছে, কেন খারাপ পোস্ট, কি বলছে, এমন কিছু বলছে দেখবে যেটা সে বুঝতে পারেনি, সেটা তার কানে গেল কেন? তার মানে ঠাকুরের বাণীর ঠিকঠাক ব্যাখ্যা হচ্ছে না, ইষ্টবৃত্তির ঠিক ব্যাখ্যা হচ্ছে না। এই তো ঠাকুরের ইষ্টবৃত্তি নিয়ে ঠাকুর যা বলেছে সেটা যখন আমরা তুলে ধরি, আমাদেরই গালাগাল দিয়ে একদম মাথা খারাপ করে দেয়, এবং একটা অদ্ভুত অযৌক্তিক কথা বলে যে শ্রী শ্রী ঠাকুরের নামে তোমরা খারাপ কথা বলছো। আমরা কেন শ্রী শ্রী ঠাকুরের নামে খারাপ কথা বলতে যাবো? তাহলে আমরা এতক্ষণ ধরে কি বকবক করছি আমরা? হ্যাঁ, যেটা মন মতো হবে না। ঠাকুর যদি বলেন এখন যে, হয়তো আমি আজকে একটা বইতে পড়লাম, ঠাকুর বলছেন দিনে 10 ঘন্টা পড়তে হবে, আমার শুনে ভয় লেগে গেল, আমি চেপে দিলাম আস্তে করে, 10টার 0টা মুছে দিলাম, 1 ঘন্টা পড়তে হবে, আমি একটা মুছে দেবো। হ্যাঁ। অর্কদা তখন এসে, এবার অর্কদা তো ওই 0 ঘন্টা পড়তে হবে এটাই প্রচার করলো, আর আমি গিয়ে অর্কদাকে বললাম, অর্কদা তুমি বিকৃতি করছো, ওটা 1 0 10 হবে, শুধু 0 হবে না। তখন অর্কদা বললে, এই ঠাকুরের অপপ্রচার করছিস, ঠাকুরের নামে বাজে কথা বলছিস। আরে ঠাকুরের নামে বাজে কথা বলছি? আমি বলছি ঠিক করো ওটা, তুমি পড়ো না তোমার ব্যাপার, তুমি পড়ো না তোমার ব্যাপার, কিন্তু তুমি ওই 1 0 10টাকে 1 কেটে 0 করছো কোন সাহসে? এইখানেই হচ্ছে যারা ভক্ত হন তারা তাদের চরিত্র কিরকম হয়, তাদের চলন কিরকম হয়, যেটা স্বামী বিবেকানন্দ যেটা জ্ঞান যোগে তিনি বলেছেন যে আমি আদর্শকে, আমি নিজেকে সমর্থন করার জন্য আদর্শকে নামাবো না। ঠিক, নিজের দোষ সমর্থনের জন্য। যেটা আমিষ খাওয়া প্রসঙ্গে বলেছেন যে তিনি জিহ্বার বশবর্তী হয়ে আমিষ খেয়েছেন, কিন্তু তিনি সেটাকে সমর্থন করার জন্য আদর্শকে নামিয়ে আনবেন না। আদর্শ যে জায়গাতে সেই জায়গাতেই থাকবে। আমি মানতে পারিনি সেইটাকে, আমাকে সেই জায়গাটাকে আমাকে স্বীকার করে নিতে হবে। এবং এর সঙ্গে আরেকটাও কশন, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এই স্বীকার করাটার মধ্যে যে প্রাইডটা আছে সেটা যেন আমাদের আবার পেয়ে না আসে। আমরা কোনো কিছুই করলাম না, সবই স্বীকার করতে হবে, আমি করিনি, আমি করিনি বলে লাভ হবে না। যদি করে আমি, যদি কাকু ফোন করছেন পরে কথা বলছি, যদি আমি কাজটা করে কথা বলি তাহলে কিন্তু সব থেকে বেশি এফেক্ট করবে। যদি নরেন্দ্রনাথ নিরামিষ খেতেন তাহলে কি রকম কাজ করা যেত সেইটা নিয়ে, পরবর্তীকালের ভক্তরা সেটা নিয়ে কি রকম ভাবে কাজ করাতে, বাঁচতেন তো বটেই বেশি, তার লাইফস্টাইলের সঙ্গে আমিষ খাওয়াটা একেবারেই যায় না। কিন্তু আমরা সেটাকে পরবর্তীকালের ভক্তরা কিরকম ভাবে এনক্যাশ করতে পারতাম, আর আজকে সেই বিকৃতিটাকে কিরকম ভাবে এনক্যাশ করা হচ্ছে। যারা শুধুমাত্র নিজের জিহ্বার বশবর্তী হয়ে খাওয়া দাওয়া করেন, তারা জ্ঞান যোগে দ্বার কাছ দিয়েও যাবেন না। তাই সেরকম আমাদের এটা হয়েই চলেছে। হ্যাঁ, আর কোশ্চেন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। কোনো কমেন্টে ছিল? দিদি কমেন্টে এই তো ধৃতি সুন্দর অন্য প্রসঙ্গ করেছে, গুরুর তিরোধন যদি হয় তাহলে তিনি মূর্ত গ্রহণ করেন আচার্যের ভিতর, আচার্য দেব ভব, আচার্য মানে আচরণ গ্রহণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি। এই কথাগুলো ঠাকুর বলেছেন, ঠাকুর আরো ভালো করে আরো অনেক জায়গায় বলেছেন। হ্যাঁ, এখানে দুটো জায়গা দেখতে হবে আমাদের। প্রথম কথা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আচার্যাং মাং বিজানিয়াতওয়ালা যে আচার্য বলেছেন, তিনি এরকমও বলেছেন
যে পুরুষোত্তম রাজা প্রজা জীবন যশের খেই, জন্মগত গুরু আচার্য ঋত্বিক অধৈর্য সেই, যাজক পূজক শিষ্য তিনি, গরিব ধনী একই জন, হৃদয় জোড়া সৃষ্টি ছাড়া শত শতের বিস্ময়। তাহলে তো তিনি ঋত্বিকও ঠাকুরকে বলেছেন, অধৈর্য ঠাকুরকে বলেছেন, গরিব ধনী ঠাকুরকেই বলেছেন, অধৈর্য যাজক সবই ঠাকুরকে বলেছেন। তাহলে তো যাজকেরও প্রয়োজন নেই, ঋত্বিকেরও প্রয়োজন নেই, অধৈর্যেরও প্রয়োজন নেই, তাই না কৌশিকদা? তাও দরকার কেন? ব্যাপার হচ্ছে তিনি তো সবই মানলাম, তিনি আচার্য, তা বাদেও আচার্যর প্রয়োজন হতে পারে কি? নিশ্চয়ই পারে। সে আচার্য কে? সে আচার্য হচ্ছে যার মধ্যে তার আচরণ জ্যান্ত ঘটেছে। তিনি দুটো আছে, একটা হচ্ছে যে সে আচরণ করে দেখায়, যে সেই আচরণ যার মধ্যে আছে তার সাথে মেলে, সে যথাযথভাবে চেষ্টা করছে, কিন্তু সে পারফেক্ট না, সে বলছেও না সে পারফেক্ট, আর সে পারফেক্ট না, তার ইমপারফেকশন ধরিয়েও দিচ্ছে লোকে, তখন সে স্বীকার করছে আমার ইমপারফেকশন, এটা দেখো না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সে শিষ্য ঠাকুরের, সে ঠাকুরের গুরু বা সমকক্ষ না। সে মুখে বলছে আমি ঠাকুরের সমকক্ষ না বলে ঠাকুরের পাশে তার ছবি বসে আছে, সেটাও সে বিন্দাস অ্যালাউ করছে। ঠাকুরের বাণী বিকৃতি হচ্ছে, সেটাও সে বিন্দাস অ্যালাউ করছে। আর কে আচার্য আমি জানি না, সে অন্তত আচার্য না। তাই বড় বিষয়ের মধ্যে একটা, যেটা তিনি তার দেওয়া প্রতিটি বাণী বা বাক্যের সমর্থন করছেন এবং সেগুলো পালনের জন্য উদ্বুদ্ধ করছেন, তার দিকে এগিয়ে দিচ্ছেন। এইগুলো দরকার, ওটা যাজক, এটা দরকার। ওটা তো হ্যাঁ, কিন্তু তিনি অবশ্যই, কিন্তু তার স্পেশালিটি অবশ্যই তিনি আচরণে মূর্ত করেছেন যতটা সর্বোচ্চ পেরেছেন, এবং অবশ্যই তিনি যেটা পারেননি সেটাও তিনি তার যে সমস্ত কথা সেগুলোকে পূর্ণ সমর্থন দিয়ে সেগুলো স্বীকার করছেন, যেটা তুমি বললে, এবং অবশ্যই তার দিকে হয়ে ওঠার জন্য এগিয়ে দিচ্ছেন। এই যে জিনিসটা, এটার ডিফারেন্সিয়েট হয়। ধরো তুমি সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক, তুমিও তো সেই চেষ্টাটাই আমাদের করো, তুমিও তো আমাদের গাইডই করছো, তুমিও তো আচরণে চেষ্টা করছো। তোমাকেও ভুল ধরিয়ে দিলে তুমি বলে দাও, তুমি আমাদের ধরিয়ে দাও, এই যে ব্যাপারটা তুমি করছো, তুমি তো করো। কিন্তু তাহলে তুমিও ছোটখাটো আচার্য। তাহলে সেই আচার্য যার কথা বলছে, এই যে মূর্তি আচার্য দেব ভব, এই আচার্য ব্যাপারটা কি? দেবতার এই ওই আচার্যের আরেকটা বিউটি হচ্ছে, তিনি একটা ওই যে একটা মুভমেন্টের ফেস হন। যখন ফুটবল, এই যে লজ্জায় আটকেই গেল তো যখন ফুটবল খেলা হয়, দেখো যখন ফুটবল খেলা হয়, আমরা ধরো একটা টিম, আমরা গোল দেব, সেই গোলটায় লাস্ট বলটা মেসির পায়ে থাকতে পারে, অন্য কারুর পায়ে থাকতে পারে, সেটা খুব একটা ম্যাটার করছে না, প্রত্যেকে ওখানে ইকুয়ালি কেপেবল। একটা ডিফেন্ডারও যদি ওখানে থাকে, সেও গোল মারলে সেটাও গোল হিসাবেই ধরা হবে। তা সত্ত্বেও একটা টিম ক্যাপ্টেন থাকে, সেই টিম ক্যাপ্টেন টিমটাকে লিড করে, এটা একটা নর্মাল ব্যাপার। এবং টিম ক্যাপ্টেন অবশ্যই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হওয়া প্রয়োজন। এইটা হচ্ছে সংঘাচার্য, হ্যাঁ। যদি কেউ শোয়ার স্টাইল কপি করলেন, হ্যাঁ, ঠাকুরের শোয়ার স্টাইল আমি একটু কপি করে দিলাম, ঠাকুরের ছবির মতো আমার ছবি হয়ে গেল, হ্যাঁ, ঠাকুরের ছবির পাশে আমার ছবি হয়ে গেল। আগে তো ধরো আর্জেন্টিনার ক্যাপ্টেন, আগে আচ্ছা আর্জেন্টিনা আচ্ছা ঠিক আছে, মারাদোনাকে পুজো করছে লোকজন, একদিনে করেছে, একটা টানা সার্ভিস, একটা টানা খেলা দেখাতে দেখাতে দেবতা হয়ে গেছে মারাদোনা। এখন নতুন নতুন আমি ক্যাপ্টেন হয়েছি আর্জেন্টিনার, ধরো ইনস্ট্যান্ট আমি চাই আমারও এখন ছবি বসবে মারাদোনার মতো, মারাদোনার মূর্তি আছে, এবার আমার মূর্তি হবে। এগুলো কি মানে কি ক্যাপ্টেন্সি হওয়ার সঙ্গে সঙ্গে মূর্তি হওয়াটা একটা ডিফল্ট, আমারও ফ্যান হওয়া ডিফল্ট? ওটা তো মিশনই ছিল না, আমি যাতে ভালো খেলতে পারি, খেলার আচার্য, এইটা একটা অনুপ্রেরণা, আর কিছু না। কিন্তু জিনিসটা করতে করতে এমনই একটা অনুসরণ থেকে অনুকরণে চলে আসে, তখন আমার তার পাশে জায়গা হয়ে যায়। এবার ফুটবলের বেলায় ততটা সিরিয়াস ইস্যু না, স্পিরিচুয়ালিটিতে এটা একটা ঘোর ডেঞ্জারাস ইস্যু। ঠাকুর বলেছেন, শিষ্য গুরু ভেদ গণে না, এক নজরে ভজে, ধর্ম তাদের তাহার দ্বিধা হয়ে দুর্বিপাকে মজে, এবং অজস্র বাণী আছে। আচার্য ছেড়ে আচার্য ধরলি,
মূর্খতাতে দিলি পা, জ্ঞানের বুকে মারলে চোর, লাভ হলো তোর দুষ্ট। এগুলো এমনি এমনি বলে জানেন ঠাকুর। তাই আচার্য দরকার, সংঘাচার্যও দরকার, তার নাম আচার্য হোক না হোক তাতেও কিছু এসে যায় না। ধ্যানের আসনে ঠাকুরের পাশ তিনি গ্রহণ করতে পারেন না। ঠাকুরের নীতিবিধিতে গায়ে হাত লাগানো তো দূরের কথা, কেউ যদি চেঞ্জ করে সেটা সে ইনস্ট্যান্ট গিয়ে এসে দাঁড়াবে, এইটা ঠিক হচ্ছে না, ঠাকুর এটা বলে গেছেন, এটা সেটা তো মানে হবেই না, হচ্ছেই না। উল্টে আমরা যখন দেখতে পারি কেউ যদি সেই কাজটা করে দেয় সেটা বিরোধী, হ্যাঁ সে উল্টে নিজে চেঞ্জ করছে, সে আবার বলছে আমি তো জানি না চেঞ্জ হয়ে গেছে। এগুলো জানেন যখন না, না ঠিক আছে, ওটা তো আছেই। আজকে আমাদের টপিকসের আন্ডারে চলে যাচ্ছি, খুব আমাদের টপিকসের ভেতরে যদি বলছি। আর কোনো প্রশ্ন আছে কমেন্টে? আর প্রশ্ন নেই, মোটামুটি আনসার হয়ে গেছে যা ছিল। তাহলে কৌশিকদা ঠিক আছে। তাহলে কৌশিকদা, আমি শেষ অব্দি যারা দেখছেন এখন বা যারা পরে দেখবেন তাদেরকে একটা কথাই, তাদের কাছে ভিক্ষা চাই, সেটা হচ্ছে আপনাকে ভিক্ষা চাই। আপনার কোনো অ্যাসেটকে না, আপনার সব থেকে বড় অ্যাসেট আপনাকে। আপনি নিজেকে ঠাকুরের কাছে নিয়োজিত করুন, যাতে আমরা ঠাকুরের কাজটা প্রপারলি, যেরকম রাজকীয় ভাবে হওয়া উচিত রাজার কাজ, যে সেরকম ভাবে করে উঠতে পারি। জয় গুরু। ঠাকুরের কাজটা, ঠাকুরের রং মাখানো, আমরা ঠাকুরের কথা বলি মানুষকে, আমরা ঠাকুরের কথা অনুপ্রেরণা দিই, ঠাকুরের নাম দিই। এই নাম দেওয়া আর ঠাকুরকে দেওয়ার একটা বিউটি হচ্ছে রং মাখানোর মতো। পিচকারি দিয়ে রং মাখানো না, একটা প্রপার হাত দিয়ে রং মাখানোর মতো। আমি হাতে রং নিয়ে কারোরকে মাখাতে 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 যাচ্ছি, এন্ড অফ দ্য ডে অবিকৃত ভাবে ওই রঙের সাথে একটু ড্রেনের জল মিশিয়ে দিলাম, সেটা না, প্রপার রং মাখাতে মাখাতে যাচ্ছি। যেতে যেতে লাস্টে দেখবো সবাইকে যা মাখাতে পেরেছি তার থেকে বেশি আমিই মেখে ফেলেছি। এটা হচ্ছে ঠাকুরের বিউটি। ঈশ্বরেরই কাজ এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই হোক তলিত দুর্গ। ঈশ্বরেরই ডাক এসেছে, হ্যাঁ ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই হোক তলিত দুর্গতি। তাই তার ডাকে সাড়া দিয়ে আপনারা আসুন, ঠাকুরের কাজ করুন, আর বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিন অবিকৃত ভাবে তার কথা। অবিকৃত ভাবে তা আসছে বিকজ বিকৃত এত বেড়ে গেছে, কারণ আজকের এনভায়রনমেন্টের নিরিখে অবিকৃত কথাটা আসছে। ঠিক, নাহলে অবিকৃত বলার পরে এই যে একটা কথা আছে, পূর্ণ প্রার্থনা করছি। পূর্ণ প্রার্থনাটা কি? প্রার্থনাই তো ওটা, তোমরা হাফ প্রার্থনা করছো বলে এটাকে পূর্ণ বলতে হচ্ছে। পূর্ণ প্রার্থনাটা কি? আজকে পূর্ণ কৌশিকদা এসছে, এটা কি কথাবার্তা? পূর্ণ তো বলে হয় না, পূর্ণটাই নর্মাল। হ্যাঁ, আধা কিছু নর্মাল না, আধাটা আমরা করেছি, আধাটা নর্মাল হয়ে গেছে বলে আজকে পূর্ণ বলতে হচ্ছে। তাই আপনারা ভালো থাকবেন, আর আমরা যত প্রবলেমে থাকি যা থাকি, ঠাকুরের কাজ চলবে। ঠাকুরের কাজেই এই দুর্গতি, সমস্ত দুনিয়ার প্রবলেম, দুর্গতি, সবকিছুর আনসার ওইখানে আছে, 1000 বার কোটি বার প্রমাণিত হয়ে গেছে। আর একবার যদি আমরা সেই কন্টিনিউইটি অফ কনসিয়াসনেসটা প্রমাণ করে দিই, যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু চৈতন্য দেবটা, ওই পুরো টানা ধারাটা ঠাকুরের মধ্যে আছে, তখন বহু প্রমাণ এমনি হয়ে যায়, তাই না? তাই ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যাপারে জানুন, অবিকৃত ভাবে জানুন। masterwithinstore.com আছে, ওখানে আপনি বইগুলো গ্রহণ করুন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, যা বই লাগবে যা লাগবে আমরা দেবো আপনাদের ইন্টেন্ট অনুযায়ী। বন্দে পুরুষোত্তম। প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা করি পরম দয়ালের রাঙা রতুল চরণে। প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন, এবং আমাদের এই প্রার্থনা, এই আহ্বান তার পথে এবং তার ভাবে আমরা যেন খুব সুন্দরভাবে মজে চলতে পারি এবং বুঝতে পারি। আবারও দেখা হবে আরো একটি অনুধ্যান পর্বে। মাস্টার উইথ ইন বেঙ্গলি শনিবারের আয়োজন, ভারতীয় সময় 7:30, বাংলাদেশ সময় রাত্রি 8টা। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন
এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।